আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আচ্ছা, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাইতেছে। কোনো ডিস্টার্ব হচ্ছে না তো? না স্যার। হালকা হালকা শব্দ হচ্ছে, নয়েজ হচ্ছে। না স্যার। স্যার একটা নয়েজ আছে হালকা। পাশের শব্দ হচ্ছে? কি জি স্যার, হালকা একটু বাতাসের শব্দ নয়েজের হচ্ছে মতো। স্যার। ও, কি যেন, আমি তো একটু সরে আসলাম। দেখি। ওকে, তোমাদের ক্লাসে রেজিস্টার স্টুডেন্ট দেখা যাচ্ছে 40+। বেশ অনেক স্টুডেন্ট, কিন্তু ক্লাস শুরুর দিকে থাকে 20 জন, আস্তে আস্তে বাড়ে বা কোনো এক ফাঁকে জয়েন করে অল্প সময়ের জন্য। এটা কিন্তু আসলে একেবারে ভ্যালুলেস। তো ক্লাসটা খুব মনোযোগ সহকারে করতে হবে, ক্লাস টাইমে থাকতে হবে, এবং ক্লাসে থাকা অবস্থায় যদি তোমার কোনো কিছু পড়তে গিয়ে বুঝতে গিয়ে সমস্যা হয়, সাথে সাথে কোশ্চেন করতে হবে, তাই না? কেউ যদি জাস্ট জয়েন করে চুপচাপ বসে থাকো, তাতে আসলে এগুলো সবই মিনিংলেস।
তো তোমাদের আসলে অনলাইনে আছো, তোমরা এর সুবিধাটুকু তোমরা নেওয়ার চেষ্টা করো, কিন্তু তুমি যদি মনে করো না এর মধ্যে ফাঁকিবাজি করবা তাহলে তো আসলে সমস্যা। আর আমরা দেখতে দেখতে 2 সপ্তাহ পার করে আসছি। আমি তোমাদের আগেই বলেছি, তাহলে নেক্সট উইক থেকে, মামুন মনে আছে তো নিশ্চয়ই, নেক্সট উইক থেকে আমাদের প্রেজেন্টেশন শুরু হবে। প্রেজেন্টেশন। হ্যাঁ, সো নেক্সট ক্লাসের আগেই মনে করো 2-1 দিন আগেই তুমি এরকম নক করবা স্টুডেন্টদেরকে, যারা যারা প্রেজেন্টেশন দিতে চায় তারা নাম, আইডি, টপিক যেন তোমাকে দিয়ে দেয়। আর গুগল ক্লাসরুমে আমি ফোল্ডার ক্রিয়েট করে রাখবো ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নামে, ওখানে তোমরা যার যার প্রেজেন্টেশন স্লাইডগুলি সব সাবমিট করে দিবা, যখন যে দিচ্ছ টাইম টু টাইম সেখান থেকে সাবমিট করে দিবে। ঠিক আছে? সো এটা দেখো তোমার নেক্সট উইক থেকে হচ্ছে। আর উইক আফটার, মানে আজকে হচ্ছে তোমার কয় তারিখ? 16 তারিখ নাকি? স্যার আজকে 15 তারিখ। আজকে 15 তারিখ। আচ্ছা হ্যাঁ, আজকে 15 তারিখ। তার মানে আগামী সপ্তাহ হচ্ছে তোমার 22 তারিখ। তার 27 বা 29 তারিখে হবে আমাদের ফার্স্ট সিটি। এটাও আজকেই বলে দিলাম, 27 না 29 তারিখে হবে। এটা তোমাদের সাথে নেক্সট ক্লাসে বা তোমরা একটু চিন্তা করে একটু তোমাদের সাথে ডিসকাস করে আমি এটা ডিক্লেয়ার করবো, কিন্তু আইদার 27 অথবা 29। ঠিক আছে? 27 ও 29 তারিখ ফার্স্ট সিটি। আবার সেকেন্ড সিটি হবে তোমার, যদি তোমাদের ওই যে 18 নভেম্বর মোস্ট প্রবাবলি মিড টার্ম, কেউ একজন আমাকে বলতেছিল বা এরকম কিছু একটা, যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু ওই যে 10 থেকে 17 বা যে ওই উইকটা যেটার মধ্যে পড়বে তার মধ্যে আমাদের যে ডেটে ক্লাস থাকবে সেখানে আমাদের নভেম্বরের ওই টাইমটার মধ্যে সেকেন্ড সিটিও হয়ে যাবে। এবার আমি দুটো সিটি মিডের আগে নিব এই কারণে, যেহেতু এবার তোমাদের ল্যাব কোর্স অফার করা আছে, তো তোমরা খুব ভালো করে জানো ল্যাবটা ফাইনালের আগে আগে হয়ে যায়, যার ফলে আমরা যদি বেশি কাজ বাকি রাখি ফাইনালের আগে তাহলে তোমাদের জন্য তখন স্ট্রেসটা বেশি হবে। ঠিক আছে? কারণ আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি সেকেন্ড সিটিতে আমার ভাইভা ফেস করতে হয়, থার্ড সিটি তো পুরোপুরি ভাইভা, এর আগে তোমরা মিডে ভাইভা দিবা, এরপরে তোমরা ফাইনালে ভাইভা দিবা, তো এই 4-5টা ভাইভা পর পর চলে আসবে। ঠিক আছে? আমার সাথে এগ্রি করো সবাই? জি স্যার। ঠিক আছে, তো এটা তোমাদের সুবিধার কথা চিন্তা করি। আর ফার্স্ট আর হ্যাঁ স্যার, সেকেন্ড, সব প্রেসার একবারে পড়ে যাবে স্যার। ঠিক আছে। হ্যাঁ সেটাই, একটু ডিস্ট্রিবিউট করে নিলে এটা টিচার স্টুডেন্ট সবার জন্যই সুবিধা। ঠিক আছে? আর তাছাড়া তোমাদের আরেকটা সুবিধা হবে যে ফার্স্ট সিটি সেকেন্ড সিটি এই 2 সপ্তাহের গ্যাপে যখন হবে, জাস্ট এই সিলেবাসটাই হয়ে যাবে তোমাদের মিড টার্মের সিলেবাস। কারণ মিড টার্মের আগে দেখো পুরো জিনিসটা তোমার একবার করে মানে তোমাদের কভার হয়ে যাচ্ছে, তো তখন মিড টার্মটাও ভালো করার একটা যথেষ্ট চান্স থাকবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এটা কিন্তু পরবর্তীর জন্য বলা না হয়, তাড়াহুড়া করেছি আমি একেবারে ডে 1 থেকে কিন্তু বারবার তোমাদের অ্যালার্ট করছি যাতে ওইভাবে তোমরা প্রিপারেশন রাখো। তার মানে নেক্সট উইক থেকে আমরা শুরু করবো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, এবং সবাইকে আমি রিকোয়েস্ট করছি মামুনের কাছে অবশ্যই 1-2 দিন আগেই তোমরা নাম, আইডি দিয়ে দিবা, যাতে ক্লাসের আগে আমি জেনে যাই যে আগামী মঙ্গলবার কারা কারা প্রেজেন্টেশন দিচ্ছ। আবার সেম বৃহস্পতিবার ক্লাসে আগে আমি জানবো যে কারা কারা প্রেজেন্টেশন দিচ্ছ। সো এরকম ক্লাসের শুরুতে হয়তো অথবা মাঝখানে পরেও এরকম যে কোনো সুটেবল টাইমে একসাথে অথবা আলাদা আলাদা হবে এই 3-4 জনের প্রেজেন্টেশন নিয়ে নিব। ঠিক আছে? আর উইক আফটার, দ্যাট মিনস ওই 27-29 যে ডেটটা পড়ছে ওই তারিখে আমরা মানে ফার্স্ট সিটি। আর ফার্স্ট সিটিটা হবে জানো গুগল ক্লাসরুমে। কারণ এটা টোটালি এমসিকিউ বেসড হবে নাকি কিছু তোমার শর্ট কোশ্চেন থাকবে, এটা জাস্ট আমরা আগামী সপ্তাহের মধ্যে আমরা ডিসাইড করে নিব, সেভাবে হবে। আর সিলেবাস তো নিশ্চয়ই বুঝছো, যা পড়াচ্ছি তাই সিলেবাস। আর এইভাবে তোমার 2 সপ্তাহ পর আমরা সেকেন্ড সিটিটা আমরা নিয়ে নেব। সেকেন্ড সিটিটা হবে অ্যাসাইনমেন্ট দিব, ওগুলো সাবমিট করতে হবে, আর তখন যে সিলেবাসটা থাকবে অ্যাসাইনমেন্ট প্লাস ওই সিলেবাসের উপর তোমার ভাইবা হবে। ওকে? তো এগুলো সব মোটামুটি কমন জিনিস তোমাদের জানা আছে। সরি। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করছি। ক্লাসে এখনো পর্যন্ত 27 জনকে দেখা যাচ্ছে। এনিওয়ে, সবাই খুব মনোযোগ দিয়ে শোনো। আজকে ক্লাসে কিছু কিছু ব্যাপার আছে, একটু ক্যালকুলেশনের ব্যাপার, কিন্তু খুবই সহজ আর মজার। মানে একটা ধরতে পারলে তোমরা পুরো ক্লাসটাই সুন্দরভাবে এটা ধরতে পারবে। আমরা মনে আছে এই স্লাইড আমরা পড়ানো শুরু করেছিলাম, তাই তো? এই স্লাইডটা আমরা পড়ানো শুরু করেছিলাম এবং এই স্লাইডের আমরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়েছিলাম, যদি আমি ভুল না করি। স্যার আজকে তো মনে হয় ইন্টারভিউ থেকে মনে শুরু হবে। একটু জোরে বলো। স্যার মানে গত ক্লাস তো হচ্ছে
সাবরুটিন পর্যন্ত হয়েছিল, আজকে মনে হয়। তো সাবরুটিন, হ্যাঁ সেটা পড়েছিলাম গত ক্লাসে। আজকে ইন্টারাপ্টের কথা বলছো হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার মনে আছে। তো এগুলা দেখানো হয়েছিল ডিফারেন্স বিটুইন, এগুলো থেকে অনেক কিছু একেবারে কোশ্চেনের মতো করে দেওয়া আছে, যার ফলে তোমার জন্য এগুলো সমস্যা না হয়। এগুলো পড়েছি, এগুলো দেখানো হয়েছে। ফ্ল্যাগ রেজিস্টার তার আগে ক্লাসে হয়েছে। ফাংশনাল ইউনিট, এই যে ইন্টারাপ্ট কন্ট্রোল, এই জিনিসটা। আচ্ছা এখানে দেখো, এইখান থেকে আমাদের আজকে পড়া তাই না, ইন্টারাপ্ট থেকে। এখন এগুলো প্রত্যেকটা আমরা দেখবো, পড়বো। আর এখানে আসলে এমন ভাবে তোমার লিখে দেওয়া আছে, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব একবার দুবার করে পড়লে। এই যে বর্ণনাগুলো আছে প্রত্যেকটাই কিন্তু তোমার এই ফিগারটার বর্ণনা। এখন আমি ওই জিনিসটা তোমাদেরকে প্রেসার দিচ্ছি না যে ফিগারটা একেবারেই মেমোরাইজ করে ফেলতে হবে, কিন্তু দেখো আমি এত আলাদা আলাদা ভাবে পড়াচ্ছি, তখন দেখবা তোমার না ওইটা পড়তে পড়তে তোমার এই ফিগারটা তোমার পুরো নলেজে চলে আসবে। তখন ওই ফিগারটা পুরোটাই তোমার নলেজে চলে আসবে। যার ফলে প্রথমে স্ট্রেস নেওয়ার দরকার নেই এই ফিগারটা আমি কিভাবে মনে রাখবো, কি করব। কিন্তু এই প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল বর্ণনা, আমরা এক একদিন শিখতেছি এই পার্টের বর্ণনা, একদিন এই পার্টে শিখবো। আজকে যেমন আমরা এই পার্ট নিয়ে থাকবো, দেখেছো ইন্টারাপ্ট, এই পার্ট নিয়ে আমরা থাকবো। ঠিক আছে, সো এরকম পার্ট পার্ট ওয়াইজ যখন তুমি পড়বা তখন দেখবা আস্তে আস্তে তোমার পুরোটা আসলো মেমোরিতে চলে আসবে। প্লাস এই যে এখানে 40টা পিন, 40টা পিন নিয়ে আমাদের অনেক সময় অনেক মাথা ব্যথা হয় তাই না, কি করবো না করবো এত বেশি কিছু। আমাদের দরকার কি, আমরা যদি হঠাৎ করে আজকে মনে করি এই পার্টটুকুর মধ্যে আছে, এই যে ইন্টারাপ্ট পার্টের মধ্যে আছে, আমরা এতটুকু দেখে আজকে আমরা এই পিনের কাজগুলি বা এগুলার ফাংশনগুলো আমরা দেখব। ঠিক আছে, এছাড়া ওভারঅল তোমাকে আমি আগেও বলেছি যে এখানে প্রত্যেকটা জিনিসের বর্ণনা, ইনস্ট্রাকশন রেজিস্টার, ডিকোডার, টাইমিং এন্ড কনভার্সেশন, দেখো প্রত্যেকটা খুঁজে পাও কিনা। এই দেখো ইনস্ট্রাকশন রেজিস্টার, ইনস্ট্রাকশন ডিকোডার, ঠিক আছে, টাইমিং এন্ড কন্ট্রোল, ঠিক আছে, যে প্রত্যেকটা দেখো এখানে কিন্তু এইভাবে বর্ণনা, কোনটা কি কাজ, জাস্ট এক দুই লাইনে আমি একেবারে যতটুকু ছোট করে লেখা যায় তোমাদের জন্য আগ্রহটা থাকে, খুব বড় লেখা বা ওইরকম কিছু না, ওইভাবে যেন তোমরা দেখে যেন ইন্টারেস্টটা পাও, ওইভাবে খুব ছোট্ট করে এগুলা দেওয়া হয়েছে। ইভেন আজকের ক্লাসটাও এই যে ইন্টারাপ্ট বা হিসাব নিকাশ আমি ইচ্ছে করে আজকে আগে ওটা দিয়ে দেই নাই, এটাও তোমার দিয়ে দিব, কিন্তু কথা হচ্ছে আমি চাই তোমরা আগে কাগজে কলমে প্রত্যেকে করবা, দেখবা, তারপরে দেখবা বেশ কিছু বড় বড় টেবিল আছে, কিন্তু মনে হবে যদি না জানো কি, কিন্তু তোমরা যদি বুঝে যাও, জেনে যাও, তাহলে খুব সহজেই ওগুলো তোমরা করতে পারবা। ঠিক আছে, এই জন্য আমি এখানে শুধু ব্যাখ্যা দিয়ে আমি ওখানে চলে যাচ্ছি। টোটালটা আমাদের কিছু ক্যালকুলেশন কিভাবে আমাদের কাজগুলো হয় ওই জিনিসগুলো আমরা দেখবো। এবং যদি তোমরা মনে করো না ঠিক আছে সেইটারও স্লাইড দরকার, কারণ তোমরা মাঝে দেখা যায় স্লাইডের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাও, বই মনে হয় না কেউ দেখো, আমার কেন জানি এটা বারবার মনে হয়। কিন্তু দেখো প্রত্যেক টিচারই কিন্তু ক্লাসের প্রথম দিন তোমাদের একটা বই রেফার করে। বই এমন একটা জিনিস যে টিচাররা যত কথাই বলুক না কেন সব বইয়ের কথা, একের বইয়ের মধ্যে লাইন বাই লাইন দেওয়া আছে। যার ফলে তোমরাও যদি কোনো সময় আসলো সময় সুযোগ পাই, বারবার বলবো স্লাইডের পাশে বইগুলি দেখো, অনেক কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এনিওয়ে, তো আমরা শুরু করছি। এবং আজকের ক্লাসটার সাথে তোমার ওই যে ভাইবা বলো, তারপরে ক্যালকুলেশন টাইপের যত কিছু বলো, এগুলো অনেক বেশি সম্পর্কিত। সো প্রত্যেকে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে এটা বুঝো। ওকে, ফার্স্ট ইন্টারাপ্ট, তাই না? So can anyone tell me what do you mean by this term interrupt? মানে জাস্ট শুনলে তোমার কি মনে হয় সেটা বলো না, তোমার একেবারে বইয়ের ইন্টারাপ্ট ভাষা মানে স্যার কোনো কিছুকে থামিয়ে দেওয়া স্যার। কোনো কিছুকে থামিয়ে দেওয়া, গুড, ভেরি গুড। আর কিছু? মানে স্যার একই সাথে স্যার আমরা কিছু যখন একাধিক দিনে কাজ করি স্যার, তখন স্যার একটা প্রোগ্রামকে থামিয়ে তখন আরেকটা প্রোগ্রামে স্যার কাজ করে, এটা হলো ইন্টারাপ্টের কাজ। মেইনলি স্যার বাধাগ্রস্ত করা, কোনটা কিছু একটা করা থেকে আচ্ছা, বাধা। ভেরি গুড, ভেরি গুড। তার মানে হচ্ছে প্রোগ্রামের নরমাল এক্সিকিউশন, তার মানে এ সিগন্যাল হুইচ অ্যাকচুয়ালি স্টপ দ্য ফ্লো অর এক্সিকিউশন অফ মেইন প্রোগ্রাম, তাই না? যে কারেন্ট প্রোগ্রাম নরমাল যে ফ্লোটা ছিল সেটাকে যেটা বাধাগ্রস্ত করে, দ্যাট ইজ কল্ড ইন্টারাপ্ট। ওকে, দ্যাট ইজ কল্ড ইন্টারাপ্ট। সো এখানে তোমরা অন্য মানে এটা তো জাস্ট এক কথা তোমরা যেটা বলে ফেলতে, তোমরা এখন ব্যাখ্যা করতে গেলে এইভাবে বলতে পারো an external signal or instruction that actually suspend the normal flow of execution and go to where, তোমরা জানো কোথায় যায়? ইন্টারাপ্ট আসলে দেন সেটা কোথায় যায়, কারো আইডিয়া আছে?
ওকে, এখানে টার্মটা আমি এই মুহূর্তে দেখতেছি না, খুঁজে পাচ্ছি না। এনিওয়ে এটা ডেফিনেটলি এখানে আছে এক জায়গায়। সেটা হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, আইএসআর। আইএসআর, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ঠিক আছে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আইএসআর এ যাবে। ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে কাজটুকু সে কমপ্লিট করে যেখানে সে রেখে আসছিল মেইন প্রোগ্রামটা, সেখান থেকে সে আবার কাজ শুরু করবে। ঠিক আছে, সেখান থেকে আবার সে কাজ শুরু করবে। আইএসআর, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আমি দেখছি না। আচ্ছা এনিওয়ে এই তো আইএসআর, দেখেছো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আবার সাথে কোশ্চেন হবে। Interrupt service routine হচ্ছে একটা small program or routine when executed services the corresponding interrupting sources is called interrupt service routine. তার মানে হচ্ছে যে একটা স্মল প্রোগ্রাম অথবা রুটিন এক্সিকিউট করবে এবং তোমার যেটার জন্য ইন্টারাপ্টটা হয়েছে সেই কাজটুকু করবে, সেটাই হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এবং এটা শেষ করার পর সে আবার ফিরত আসবে কোথায়, যে মেইন প্রোগ্রাম ছিল সেই মেইন প্রোগ্রামে। So that is actually interrupt. একেবারে খুব সহজভাবে বুঝতে গেলে আশা করি তোমরা এই কয়েকটা টার্ম দ্বারা তোমরা বুঝতে পারছো হোয়াট ইজ ইন্টারাপ্ট, হোয়াট ইজ ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ওকে, মনে করো এই হচ্ছে আমাদের নরমাল প্রোগ্রাম। ঠিক আছে, এই হচ্ছে নরমাল প্রোগ্রাম, এগুলো তোমার নরমাল প্রোগ্রাম। ওকে, আর এই মনে করো আমার আইএসআর, এইটা হচ্ছে যে মেইন প্রোগ্রাম, যেটা আমি সংক্ষেপে বলছি এমপি, মেইন প্রোগ্রাম। আর এইটা হচ্ছে আমার আইএসআর, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তাহলে এই প্রোগ্রাম কাজ করছে 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 করছে, মানে এই অবস্থা পর্যন্ত করলো, এই জায়গায় এসে আমার ওই ইন্টারাপ্টটা হলো, এই জায়গায় এসে আমার ইন্টারাপ্টটা হলো। তাহলে আমার করবে কি, এই জায়গা থেকে সে চলে যাবে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে আমার কাজ শেষ করে আবার এই জায়গায় ফেরত পাঠাবে। তাহলে আমাদের ঘটনাটা কি ঘটতেছে, যে এইভাবে করে করে সে এতটুকু কাজ শেষ করলো, করে এখানে যখন সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন পাবে, মানে কাজ হিসেব করলে ওইটা যে ইন্টারাপ্টের কথা বলবো, ওখানে তার কোনো দরকার নেই, এই পুরোটা সে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর দেন সে আবার এখানে ব্যাক করে দেন এই বাকি কাজটুকু করবে। তো বুঝা গেছে যে এটা কাজটা কিভাবে হচ্ছে। যে সহজভাবে বুঝাও, মনে করো তুমি একজন স্টুডেন্ট, তুমি বাসা থেকে বের হয়েছো, মনে করো ইউনিভার্সিটিতে আসবে ক্লাস করার জন্য। তাহলে কি হচ্ছে, প্রতিমধ্যে মনে করো তোমার এক ফ্রেন্ডের সাথে দেখালো, বললো যে কোন একটা কম্পিউটার অথবা ল্যাপটপ কেনার জন্য তোমার এখন আইডিবি তে যাওয়া দরকার। তাহলে তুমি এই যে তুমি মাঝপথ থেকে তুমি চলে গেলা আইডিবি তে, আইডিবি এর কাজ শেষ করে তুমি আবার কিন্তু ইউনিভার্সিটিতে ফিরে আসলা। ঠিক আছে, তার মানে যেইটুকু কাজ করে আসছো, যে চিন্তা বা যে কাজের জন্য তুমি তৈরি হয়েছিল, সেই কাজটা তুমি করবে। ঠিক আছে, তো মাঝখানে যদি ইন্টারাপ্ট হয়, তাহলে সেই কাজটুকু করে দেন তুমি আবার আগের কাজে তুমি ব্যাক করবা। পথ হিসেবে দেখলে আমরা এইভাবে ব্যাপারটাকে দেখতে পারি। তো মোটামুটি ইন্টারাপ্টের একটা আইডিয়া পাওয়া গেছে, ইন্টারাপ্টটা কি এবং হলে সে কোথায় যায়, কিভাবে কাজটা করে। জি স্যার। ঠিক আছে, তো আমি এগুলো সব ডিটেইলসই তোমার দিতে পারি, কারণ প্রত্যেকটাই তোমার একেবারে হুবহু আমি কিন্তু বই থেকে কথা বলছি, বইয়ের ফিগার দেখে কথা বলছি। সো এই জিনিসগুলো আসলে কি বলবো, দেখছি যে ফিগারগুলো একটু বেশ বড় বা টেবিলগুলো বেশ বড়, চাইলে আমি এগুলো তুলে দিতে পারি, কিন্তু আমি চাই প্রত্যেকটা জিনিস তোমরা কাগজে কলমে দেখে বুঝে তারপরে সেটা আমি তৈরি করি, তোমরা তৈরি করো, এটা কোনো ব্যাপার না। তখন দেখবো তোমাদের জন্য ব্যাপারটা খুব ইজিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ইন্টারাপ্ট আমরা বুঝলাম, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এটা মোটামুটি বুঝলাম। এখন আমাকে বলো, তাহলে ইন্টারাপ্ট হলে আসলে কি কি ঘটনা ঘটে। টাইম কমপ্লেক্সিটিটা বেড়ে যায়। এটা আসলে ডিপেন্ড করবে, একটা বাড়তি কাজ করতে গেলে সেখানে মানে কমপ্লেক্সিটি বা টাইমের ব্যাপারটা তো আসবে, এটা যেমন ট্রু। কিন্তু কথা হচ্ছে 8085 বা যে কোনো মাইক্রো প্রসেসরে হ্যাঁ ইন্টারাপ্টটা এমন কারণেই হয় যেটা নেসেসারি একটা জব। আইডি দাও লাগে প্রেজেন্ট কেমন বলো, আইডি দাও লাগে মাইক্রোফোন গুলো অফ করে কথা বলো। হ্যালো, কেউ কিছু বলছো? তোমাদের কথাটা মানে কয়েকজন এটা একসাথে শুনতেছে, আমার সমস্যা হচ্ছে। আইডি তো ডল লাগে ফাস্ট করে দিকে স্যার মিউট করে দেন, স্যার মিউট করে দেন, মিউট করে দেন স্যার। ও আমি ভাবছি আমার সাথে কথা বলতেছে, এটা তো তোমাদের নিজস্ব কথা। ঠিক আছে এখন? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, তার মানে ইন্টারাপ্ট যখন হয়, ইন্টারাপ্টের অনেকগুলি ক্লাসিফিকেশন আসে, সেই ক্লাসিফিকেশন আমি একটু পরে যাচ্ছি।
ইন্টারাপ্ট সিগন্যাল গুলির কথা আমি বলছি, শুধু একটা জিনিস আপাতত মনে রাখো, ইন্টারাপ্ট যখন অনেকগুলি ইন্টারাপ্ট আছে, এগুলো প্রত্যেকটা আমরা ব্যাখ্যা শিখবো। আপাতত শুধু আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে INTA। এটা আবার এতটুকু বলে দিচ্ছি, এটা হচ্ছে একটিভ লো একটা সিগন্যাল, একটিভ লো একটা সিগন্যাল। এই যে ছোট ছোট কিছু কথাগুলি বলছি, এই জিনিসগুলি কিন্তু আমার দেখা যাবে পরীক্ষার সময় খুব বেশি কাজে লাগবে। এই অন্যগুলি ব্যাখ্যাটা আমি পড়ে আসছি যে ডিফারেন্ট টাইপস এর ইন্টারাপ্ট কি কি বা ইত্যাদিতে। এই INTA এটা নিয়ে কারো কোনো ধারণা আছে? INTA এটা কি? INTA এটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে? তার মানে যখন ইন্টারাপ্ট পাবে, ওই যে আমরা বলি না যে তোমরা বিভিন্ন সময় দেখো কোনো বইয়ের সামনেটা খেয়াল করেছো যে ওখানে অ্যাবস্ট্রাক্ট থাকে, অ্যাকনলেজমেন্ট থাকে। অ্যাকনলেজমেন্ট হচ্ছে একটা জিনিস স্বীকার করা বা একটা মানে রিসিভ করে যে একটা জিনিসকে কি বলবো তোমার মানে অ্যাকনলেজমেন্ট, একটা মেসেজ পাঠানো, ইয়েস আমি পেয়েছি জিনিসটা লাইক দিস। আমি তোমাকে অনেক সময় আছে না, আমরা একজনকে মেইল দেই, আমরা রিপ্লাই দিই ইয়েস রিসিভ থ্যাংক ইউ লাইক দিস, দিস ইজ কল্ড অ্যাকনলেজমেন্ট। বুঝতে পেরেছো হোয়াট ইজ অ্যাকনলেজমেন্ট? যখন যে জিনিসটা হবে, একটা রিকোয়েস্ট তোমার পাঠানো হলো, শুনতেছো আমার কথা? তার মানে আমি তোমাকে একটা কাজের কথা বললাম, আমি তোমাকে বললাম তুমি এই কাজটা করে আমাকে দাও, হ্যাঁ তুমি যখন আমাকে কাজটা দিলে তখন আমি তোমাকে বললাম ইয়েস হয়েছে থ্যাংক ইউ, বা এই ধরনের একটা মেসেজ দিলাম, দ্যাট ইজ কল্ড অ্যাকনলেজমেন্ট। তার মানে যখন ইন্টারাপ্ট হবে, প্রথম কাজ হচ্ছে এই সিগন্যালটা তোমার পেরিফেরাল মানে অন্যান্য যে ডিভাইস মেইন প্রোগ্রামটা করতে গেলে যেগুলো সেখানে পেরিফেরালে এই সিগন্যালটা পাঠাবে যে ইয়েস আমরা একটা ইন্টারাপ্ট পেয়েছি, একটা ইন্টারাপ্ট হয়েছে, পেরিফেরাল ডিভাইসে এই সিগন্যালগুলি পাঠাবে। পাঠানোর পর এই যে দেখো আমি এইখান থেকে যে এখানে চলে যাচ্ছি, তাই না? এখন যাবোটা কোথায়, তার জন্য কি একটা অ্যাড্রেস লাগবে না? তার জন্য তো একটা অ্যাড্রেস লাগবে, ঠিক আছে, যে কোন অ্যাড্রেসে যাব। তাহলে এটাকে আমরা বলছি যে ভেক্টর অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসগুলি ফাইন্ড আউট করাটা আমাদের জন্য খুব বেশি জরুরি। এবং এটা যখন আমরা আসবো দেন আমরা ফাইনালি এই যে আইএসএ টা এক্সিকিউট করব, এই অ্যাড্রেসটা পাওয়ার পর আমরা আইএসএ টা এক্সিকিউট করব। আর এখানে যেখান থেকে আমরা চলে আসছি ওটা তো এই প্রোগ্রাম কাউন্টারে এই অ্যাড্রেসটা রেখে আসছে, যার ফলে ওখান থেকে আবার আইএসএ থেকে ব্যাক করে আবার আমরা সেই প্রোগ্রাম কাউন্টারের ওই অ্যাড্রেসে গিয়ে আমরা বাকি অংশটুকু এক্সিকিউট করব, বাকি অংশটুকু আবার এক্সিকিউট করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখনো পর্যন্ত খুব ছোট্ট ভাবে কয়েকটা জিনিস শিখেছি, হোয়াট ইজ ইন্টারাপ্ট, then what is ISR, then what happens when actually interrupt signal comes like this, ঠিক আছে? এই প্রত্যেকটা তাহলে একটু একটু আইডিয়া পাওয়া গেছে তো, বলতে পারবা, বুঝতে পারবা? দ্যাট মিন্স ইন্টারাপ্ট হচ্ছে একটা এক্সটার্নাল সিগন্যাল অর ইনস্ট্রাকশন যেটা কিনা তোমার নরমাল ফ্লো অফ এক্সিকিউশনটাকে সাসপেন্ড করে, বাধাগ্রস্ত করে, এবং বাধাগ্রস্ত করে সে কোথায় চলে যায়, আইএসআর ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যায়। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের মানে ইন্টারাপ্ট করা হয়েছে যে কারণে সেই কাজটুকু করে দেন সে আবার মেইন প্রোগ্রামে ফিরে এসে বাকি কাজটুকু কন্টিনিউ করে, দ্যাট ইজ কল্ড ইন্টারাপ্ট। আইএসএ কি, এটা হচ্ছে একটা স্মল প্রোগ্রাম যেটা ওই যে নরমাল এক্সিকিউশন যখন সাসপেন্ড হয় তখন এটা এখানে চলে আসবে, আইএসআর এ চলে এসে ওই করেসপন্ডিং যে ইন্টারাপ্টিং যে সার্ভিসটা সেই সার্ভিসটা কমপ্লিট করবে, দেন মেইন প্রোগ্রামে ব্যাক করবে। তাহলে এই যে ইন্টারাপ্টিং যে সার্ভিসটা যে ইয়েতে চলে আসবে দ্যাট ইজ কল্ড আইএসআর, যেটা কিনা আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রাম অথবা একটা রুটিন বলতে পারি, এই জন্য এটাকে বলা হয় ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, যে কাজটুকু করে। আর ইন্টারাপ্ট তার মানে আসা মাত্রই আসলে কি ঘটনা ঘটে, প্রথম কথা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট বলে একটা সিগন্যাল আছে, সেটা অ্যাক্টিভ লো, মানে লো থাকলে অ্যাক্টিভ হয়, তার মানে এই সিগন্যালটা লো হবে এবং সাথে সাথে এই পেরিফেরাল ডিভাইসগুলিকে পাঠাবে একটা মেসেজ, মানে অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে ইন্টারাপ্ট হয়েছে, এখন সে কিন্তু মেইন প্রোগ্রামে না, এখন সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন চলে গেছে। তো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন চলে যেতে হলে তাকে কি করা লাগবে, ওই ভেক্টর অ্যাড্রেসটা তাকে জানতে হবে, এবং ভেক্টর অ্যাড্রেসটা সে জানার পর সে ওই যে আইএসআর যে রুটিনটা সেই রুটিন কাজ করবে, এবং পুরোটা করার পরে তো দেন সে আবার মেইন প্রোগ্রামে ব্যাক করে সে বাকি অংশটুকু কমপ্লিট করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম, ইন্টারাপ্ট শিখলাম, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন শিখলাম, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট কি, মানে ইন্টারাপ্ট আসলে কি কাজ হয় তার মধ্যে থেকে আমরা প্রথমে দেখলাম ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট বলে একটা সিগন্যাল আছে, ভেক্টর অ্যাড্রেস, এইভাবে আমরা যেখানে যাবে সেই জিনিসটা আমরা বের করতে হবে।
আচ্ছা, এখন দেখো এই যে ইন্টারাপ্টের কথা বলা হলো, এই টোটাল ইন্টারাপ্টটাকে কয় ভাগে ভাগ করা যায়? ইন্টারাপ্টটাকে কয় ভাগে ভাগ করা যায়, কোন আইডিয়া আছে? 2 ভাগে। আচ্ছা, খুব সহজে মনে রাখতে পারবো আমরা, নিশ্চয়ই বুঝতে পারছো। একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট, অ্যানাদার ওয়ান ইজ হার্ডওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্টটা কি? ইন্টারনাল স্যার। নাম থেকে তো বোঝা যাচ্ছে। সফটওয়্যার ইন্টারাপ্টটা হচ্ছে যে প্রোগ্রামের মধ্যে ইনস্ট্রাকশন লিখে যখন আমরা ইন্টারাপ্ট করি, দেন এটাকে সফটওয়্যার ইন্টারাপ্ট বলি। সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে দেন আমরা যখন প্রোগ্রামের মধ্যে ইনস্ট্রাকশন লিখে when interrupt occurs, that is called software interrupt. তার মানে programmer has to add the instruction into the program to execute the interrupt. That means programmer তোমার কিছু ইনস্ট্রাকশন লিখবে এই প্রোগ্রামের মধ্যে, এবং ইনস্ট্রাকশনটা পাওয়া মাত্রই সে বুঝবে যে তাকে এই প্রোগ্রামের বাইরে বাড়তি কোন কাজ করতে হবে, সো এখানে ইন্টারাপ্ট হয়ে দেন সে বাইরে চলে যাবে, সেখান থেকে কাজটা করবে। দ্যাট ইজ কল্ড সফটওয়্যার ইন্টারাপ্ট। আমরা এক কথা যদি বুঝতে চাই, সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে যে প্রোগ্রামার বাড়তি কিছু ইনস্ট্রাকশন লিখে, প্রোগ্রামে একটা পার্ট কিছু ইনস্ট্রাকশন অ্যাড করে যে ইন্টারাপ্টটা তৈরি করে, দ্যাট ইজ কল্ড সফটওয়্যার ইন্টারাপ্ট। আর হার্ডওয়্যার ইন্টারাপ্ট তো নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা হচ্ছে হার্ডওয়্যার ডিভাইসের মাধ্যমে যেটা করে, যে ইন্টারাপ্টের জন্য হার্ডওয়্যার ডিভাইস দেয়, দ্যাট ইজ কল্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট। প্রত্যেকটা এক্সাম্পল জানবো, কোনো সমস্যা নাই, প্রত্যেকটা এক্সাম্পলে আমরা জানবো। তার মানে সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে যেখানে প্রোগ্রামার কিছু ইনস্ট্রাকশন লিখে সেটাকে ইন্টারাপ্ট, নরমাল এক্সিকিউশন অফ প্রোগ্রামটাকে ইন্টারাপ্ট করবে, দ্যাট ইজ কল্ড সফটওয়্যার ইন্টারাপ্ট। আর হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে যার জন্য কি তোমার হার্ডওয়্যার ডিভাইস গুলি যার জন্য দায়ী, সেটাকে আমরা বলছি হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তাহলে এখানে গেল সফটওয়্যার ইন্টারাপ্ট, হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এটা হচ্ছে মোটা দাগে যদি তুমি ইন্টারাপ্টকে ক্লাসিফাই করতে চাও, দ্যাট ইজ মোটা দাগে ক্লাসিফাই করতে চাইলে এটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট আর হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এছাড়াও তোমার ইন্টারাপ্টকে আরো অনেকভাবে ক্লাসিফাই করা যায় কিছু প্যারামিটারের উপর বেস করে। কিছু প্যারামিটারের উপর বেস করে ইন্টারাপ্টকে আরো আমরা ক্লাসিফাই করতে পারি। একটাকে আমরা বলতে পারি ভেক্টর ইন্টারাপ্ট, একটাকে আমরা বলতে পারি নন ভেক্টর ইন্টারাপ্ট, একটাকে আমরা বলতে পারি মাস্কেবল ইন্টারাপ্ট, আরেকটাকে আমরা বলতে পারি নন মাস্কেবল ইন্টারাপ্ট। এগুলো প্রত্যেকটা হচ্ছে প্যারামিটারের উপর বেস করে আমরা এইভাবে বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আবার যদি তোমাকে কোশ্চেন করা হয় ইন্টারাপ্ট কয় ধরনের, তোমার অ্যান্সার হবে ইন্টারাপ্ট 2 ধরনের, সফটওয়্যার ইন্টারাপ্ট, হার্ডওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট কোনটা? যে প্রোগ্রামে তোমার প্রোগ্রামার যদি কিছু ইনস্ট্রাকশন অ্যাড করে কারেন্ট এক্সিকিউশনটাকে সাসপেন্ড করে দেন ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যায়, দ্যাট মিন্স এখানে জাস্ট কিছু ইনস্ট্রাকশনের ব্যাপার থাকবে। প্রোগ্রামার সেই ইনস্ট্রাকশনগুলি অ্যাড করবে প্রোগ্রামে, দেন ওই কারেন্ট প্রোগ্রামটা তোমার স্টপ হয়ে সে চলে যাবে কোথায়, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে, অ্যাকর্ডিংলি কাজটা করে দেন আবার সে মেইন প্রোগ্রামে ব্যাক করবে। এই যে ইনস্ট্রাকশন, কিছু বাড়তি ইনস্ট্রাকশন লেখার মাধ্যমে যে ইন্টারাপ্টটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড সফটওয়্যার ইন্টারাপ্ট। আর এখানে যদি হার্ডওয়্যার যুক্ত থাকে, যে হার্ডওয়্যার কোনো ডিভাইসের কারণে ইন্টারাপ্টটা হয়েছে, যে অনেক সময় হয় না যে আমাদের কোনো একটা কাজ করতেছি এমন সময় একটা মনে করো প্রিন্টিং কমান্ড আসলো, তার মানে এর সাথে প্রিন্টার হচ্ছে ইনভলভ, তাই না? বা অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের কোনো ডিভাইস এর মাধ্যমে কোনো একটা আমাদের কাছে সিগন্যাল আসলো যে এই কাজটা এখন করতে হবে, সো এই ধরনের ইন্টারাপ্টকে আমরা বলবো হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তাহলে হচ্ছে জাস্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে যেটা আসবে প্রোগ্রামের মাধ্যমে সেটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট, আর হার্ডওয়্যার ডিভাইস যার জন্য দায়ী সেটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এছাড়াও ওভারঅল এই যে সফটওয়্যার হার্ডওয়্যার ক্যাটাগরি যেগুলা, এগুলো কিন্তু নতুন কিছু বলছি না, এর মধ্যেই আবার বিভিন্ন প্যারামিটার অনুসারে আমরা ইন্টারাপ্টকে বলতে পারি ভেক্টর ইন্টারাপ্ট, নন ভেক্টর ইন্টারাপ্ট, তারপর কি মাস্কেবল ইন্টারাপ্ট, নন মাস্কেবল ইন্টারাপ্ট। আচ্ছা, এখন একটা একটা করে কি তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ওই স্লাইডের মধ্যে লেখা আছে, কারণ আমি জাস্ট দেখে দেখে এইভাবে পড়তে চাচ্ছি না, কারণ এইভাবে আসলে তোমাদের কোনো জিনিস শেখা হবে না। তোমরা কথাগুলি মনোযোগ দিয়ে শোনো, প্রত্যেকটার এক্সাম্পল ওখানে ডিটেলসে দেয়া আছে।
আমি যখন মনে আছে তোমার ওখানে ফ্ল্যাগ পড়াতে গিয়ে থামলাম, আমি জাম্প দিয়ে ফ্ল্যাগের একটা স্লাইডে চলে গেছি, ওখানে আবার ডিটেইলস করেছি। আবার গত ক্লাসে আমরা করেছি কি সাবরুটিন ওখানে ছিল, ওখান থেকে জাম্প দিয়ে আমরা আরেকটা ফাইলে চলে গেছি, সাবরুটিন করেছি। ঠিক এরকম আজকে আমরা ইন্টারাপ্ট করতে গিয়ে ওখানে ডিটেইলসটা তো আছে, কিন্তু আজকেরটা অনেকগুলো টেবল, অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, এই জন্য আমি হোয়াইট বোর্ডে চলে আসছি। কিন্তু কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে প্লিজ হ্যান্ড রেজ করো বা কোশ্চেন আস্ক করো, আর না বুঝে যেন তোমরা প্রসিড না করো। তার সফটওয়্যার ইন্টারাপ্ট আমরা শিখলাম, হার্ডওয়্যার ইন্টারাপ্ট শিখলাম। এখন এই টোটাল ওভারঅল যে ইন্টারাপ্ট গুলি কথা বলা হচ্ছে, based on some parameters, some criteria, we can again classify these interrupts into few more categories, and these are vector interrupt, non-vector interrupt, maskable interrupt, non-maskable interrupt. ওকে, ভেক্টর ইন্টারাপ্ট নাম থেকেই মনে হয় কিছুটা গেস করতে পারছো। এই যে শুরুতে মনে আছে আমি বলেছিলাম এখানে একটা কথা, যে যখন ইন্টারাপ্ট আসবে তখন অ্যাকনলেজ পাঠানোর পরের কাজটা কি সাথে সাথে সেই ভেক্টর অ্যাড্রেসটাতে চলে যাওয়া। খেয়াল করছো, সেই ভেক্টর অ্যাড্রেস চলে যাওয়া কোথায়, আমার গিয়ে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের মানে ছোট্ট প্রোগ্রামটার কাজটা শেষ করতে হবে, সেই অ্যাড্রেসটা আমাকে জানতে হবে। তার মানে আমরা এক কথা বলতে পারি যে ইফ ইন্টারাপ্ট অ্যাড্রেস ইজ নোন টু দ্য প্রসেসর, এই মাইক্রো প্রসেসরের কাছে যদি ইন্টারাপ্ট অ্যাড্রেসটা জানা থাকে যে আমার কোথায় যেতে হবে, দ্যাট টাইপ অফ ইন্টারাপ্ট ইজ নোন অ্যাজ ভেক্টর ইন্টারাপ্ট। বুঝতে পারলাম? ইন্টারাপ্ট হলে যদি মেইন প্রোগ্রাম যখন ইন্টারাপ্ট সাব রুটিনে যাবে, সেই পার্টিকুলার অ্যাড্রেসটা যদি পূর্ব থেকে জানা থাকে, দ্যাট ইজ কল্ড ভেক্টর ইন্টারাপ্ট। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ভেক্টর ইন্টারাপ্ট। আর একটা হচ্ছে নন ভেক্টর ইন্টারাপ্ট, নিশ্চয়ই নাম থেকে বুঝতে পারছো যে অ্যাড্রেসটা আমার জানা থাকবে না। যেমন এক্সটার্নাল ডিভাইস থেকে হঠাৎ করে যেটা আসবে, এটা কিন্তু টাইম টু টাইম ভেরি করতে পারে, কখনো এখান থেকে কখনো এখান থেকে, এরকম যে জিনিসটা মানে এক্সটার্নাল কোনো ডিভাইস থেকে আসবে সেটাকে আমরা বলছি নন ভেক্টর ইন্টারাপ্ট। নন ভেক্টর ইন্টারাপ্ট, ঠিক আছে। আমি জাস্ট প্রত্যেকটা একটু একটু করে ব্যাখ্যা দিচ্ছি, পরবর্তীতে এগুলো ডিটেইলস আরো আসবে। কারণ ভেক্টর ইন্টারাপ্ট হচ্ছে যে অ্যাড্রেসটা প্রসেসরের জন্য জানা আছে, দ্যাট ইজ কল্ড ভেক্টর ইন্টারাপ্ট। নন ভেক্টর হচ্ছে যে অ্যাড্রেসটা জানা নাই, বাইরের কোনো এক্সটার্নাল ডিভাইস থেকে আসে, দ্যাট ইজ কল্ড নন ভেক্টর ইন্টারাপ্ট। মাস্কেবল ইন্টারাপ্ট আর নন মাস্কেবল ইন্টারাপ্ট, এটা তো মনে হয় সবাই কম বেশি জানা। এখন সবাই মাস্ক পড়তেছো, তাই না? মাস্ক দ্বারা আসলে তার মানে কি বোঝাচ্ছে? মাস্ক পরা মানে হচ্ছে কোন একটা জিনিসকে হাইড রাখা, তাই না? আমাদের নাক মুখকে হাইড রাখছি, এখান থেকে তো মাস্ক কথাটা আসছে। তার মানে মাস্ক হচ্ছে যেটাকে হাইড করতে পারি, অথবা সেই সুযোগটা আছে সেটাকে কিন্তু একেবারে বাদ দিচ্ছি। আমরা কি আমাদের নাক মুখকে বাদ দিয়ে দিচ্ছি? বাদ দিচ্ছি না, বাট এটা টেম্পোরারি আমরা একটা মাস্ক পরে সেটাকে হাইড করে রাখছি। ঠিক এইভাবে যদি তোমরা মনে রাখো তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে যে ইন্টারাপ্টকে আমরা ডিসেবল করে রাখতে পারি। যে অনেক সময় আছে না যে কোনো একটা ইন্টারাপ্ট আসলো, হয়তো সেটা মানে এখনই করতে হবে এমন কিছু না, হ্যাঁ করতে হবে সেটা ঠিক আছে, কিন্তু এখনই করতে হবে এমন কোনো কিছু না। তার মানে যে ইন্টারাপ্টকে আমরা কোনো বাড়তি যে একটা ইনস্ট্রাকশন লেখার মাধ্যমে সেটাকে টেম্পোরারিলি আমরা স্টপ করে রাখতে পারি। টেম্পোরারি আমরা সেটাকে স্টপ করে রাখতে পারি, যেটাকে আমরা বলছি মাস্কেবল ইন্টারাপ্ট। আর ভাইস ভার্সা নিশ্চয়ই নন মাস্কেবলটা বুঝতেই পারছো, যখনই ইন্টারাপ্ট আসবে আমরা যে কাজেই থাকি না কেন সাথে সাথে সেটাকে সাসপেন্ড করে আমার সেই ইন্টারাপ্টকে সার্ভিস দিতে হবে। তার মানে আমার আইএসআর এ চলে যেতে হবে। তার মানে সাথে সাথে যদি আমরা জিনিসটা করতে হয় তাহলে সেটাকে আমরা বলবো নন মাস্কেবল ইন্টারাপ্ট। ঠিক আছে, নন মাস্কেবল ইন্টারাপ্ট। তাহলে দেখো এই যে একটা স্লাইডে দাঁড়িয়ে আমি মনে হয় অলরেডি 10টা 12টা তোমার ডেফিনেশন বা ব্যাখ্যা তোমাকে দিয়ে দিলাম। এই প্রত্যেকটা জিনিস জাস্ট একটা টপিকের উপর একটা পেজের মধ্যে আমি এখনো পর্যন্ত আছি। এখান থেকে যে এত কিছু বললাম প্রত্যেকটাই তো আশা করি তোমরা কি বলে রেকর্ডে তো আবার পাবাই। আর বাই ডিস্টেন্স যতটুকু মনে রাখতে পেরেছো, মানে কথাগুলো তো খুব সহজ, মনে রাখার জন্য কি খুব বেশি কঠিন? না স্যার, ঠিক আছে আচ্ছা গুড। স্যার এইখানে ভেক্টর ইন্টারাপ্ট এটা তো আইএসআর এই হবে তাই না স্যার? না আইএসআর ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি। কারণ ওই যে অ্যাড্রেসটা তোমার জানছে, সেই অ্যাড্রেসটা জানার পর সবগুলোই তো আসলে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন মানে অ্যাকনোলেজ করবে, কিন্তু একটা হচ্ছে পরবর্তীতে জানবে। মানে প্রথমে তোমার জানা নাই প্রসেসরের কাছে যে কোথায় যেতে হবে, ভেক্টরটা হচ্ছে প্রথম থেকেই জানা থাকবে। আমি শুরুতেই বলতেছি আমরা আছি কোথায়, 8085 মাইক্রোপ্রসেসরে। তো 8085 মাইক্রোপ্রসেসরের প্রত্যেকটা কিন্তু ডেডিকেটেড ফর দিস পার্টিকুলার প্রসেসর। ঠিক আছে, তার মানে এখানে আমরা সফটওয়্যার বা আরো যে কিছু আছে যেগুলো বাইরের কোনো ডিভাইস থেকে আসবে না, এরকম কিছু ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটাও মানে কোন ভেক্টর অ্যাড্রেস থেকে শুরু হবে সেই জিনিসটাও কিন্তু মানে আগে থেকেই ডিসাইডেড। এই জন্য এগুলোকে বলা হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট।
আর নন ভেক্টর ইন্টারাপ্ট যেটা মানে কখন কোন জায়গা থেকে আসবে আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু যেই তোমার এক্সটার্নাল ডিভাইস থেকে আসছে সেটা জেনে দেন আমাদের সেই কাজটা করতে হবে। ঠিক আছে, তো এটাও কিন্তু মানে সেটা সাসপেন্ড করে আমার ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের কাজটা করব, কিন্তু সেটা যখন তখন আমরা জানবো, আগে থেকে আমাদের জানা থাকবে না। আমরা একটা হচ্ছে নোন টু প্রসেসর, একটা হচ্ছে ইন্টারাপ্ট যে অ্যাড্রেসটা ইজ নট নোন টু দা প্রসেসর, এটা যখন যে কোনো জায়গা থেকে তোমার আসতে পারে। মাস্ক ইন্টারাপ্ট হচ্ছে যখন আমরা কোনো ইন্টারাপ্ট আসলো কিন্তু কোনো ইনস্ট্রাকশন লেখার মাধ্যমে টেম্পোরারিলি সেই ইন্টারাপ্ট গুলিকে উইথহেল বা আমরা একটু কি বলবো দেরি করাতে পারি, টেম্পোরারি সেটাকে স্টপ করে আমরা আমাদের কাজ করে যাব। দেন যখন আমরা দেখবো যে হয়তো এখন সেই কাজটা করা যেতে পারে, তখন আমরা সেই কাজে যাব। তার মানে যেটা প্রায়োরিটিটা কিছুটা তোমার কম থাকবে, সেগুলোকে আমরা মাঝে মাঝে মাস্কেবল মানে কোনো একটা বাড়তি ইনস্ট্রাকশন লেখার মাধ্যমে আমরা সেটাকে স্টপ করে আমরা আমাদের নিজের কাজটা এক্সিকিউট করে দেন সময় সুযোগ মতো সেই মাস্কেবল ইন্টারাপ্ট মানে যেগুলো একটু প্রায়োরিটি কম সেই ইন্টারাপ্ট গুলিকে আমরা সার্ভিস রুটিন মানে সেটা কাজ করব। আর নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে যখন আসবে তাৎক্ষণিকভাবে করতে হবে, আমরা যেই কাজেই থাকি না কেন তাৎক্ষণিকভাবে সেটা স্টপ করে দিয়ে আমাদের সাথে সাথে সেই ইন্টারাপ্টকে মানে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে চলে যেতে হবে, সেখানে আমাদের সার্ভিসটা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? ইন্টারাপ্ট শিখলাম, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন কি শিখলাম, ইন্টারাপ্ট হলে কি ঘটনা ঘটে সেটা আমরা বুঝলাম, যে প্রথমে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা পাঠাবে যেটা কিনা অ্যাক্টিভ লো, দেন সার্ভিস রুটিনটা এক্সিকিউট করবে, দেন মেইন প্রোগ্রামে আবার ব্যাক করে বাকি অংশটুকু কাজ করবে। ওভারঅল ইন্টারাপ্ট যদি ক্লাসিফাই করতে বলি তাহলে তোমাকে বলতে হবে দুই ধরনের, একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে যেটা হচ্ছে প্রোগ্রামার বাড়তি কিছু ইনস্ট্রাকশন অ্যাড করার মাধ্যমে ইন্টারাপ্ট করতে পারে নরমাল প্রোগ্রামে, এবং যে প্রয়োজন হলো মনে হচ্ছে যে একটা কাজ করতেছি এমন সময় যে না আমার এই প্রোগ্রামের মধ্যে জিনিসটা নাই কিন্তু বাড়তি কোনো এক জায়গায় সেই জিনিসটা আছে, তাহলে আমি এটাকে ইন্টারাপ্ট একটা কিছু সিগন্যাল লিখে আমি চলে গেলাম জাম্প করে ওই জায়গায়, দেন আমি ওই কাজটা কমপ্লিট করলাম, দেন আবার আমি ব্যাক করলাম। তার মানে ইনস্ট্রাকশন লেখার মাধ্যমে যে ইন্টারাপ্ট গুলো আমরা করতে পারি দ্যাট ইজ কল্ড সফটওয়্যার ইন্টারাপ্ট। আর হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে যেখানে কিনা সম্পূর্ণ ফিজিক্যাল কোনো ডিভাইস যার জন্য ইনভলভ, যেটার সাথে ইনভলভ সেটাকে আমরা বলতেছি হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এই সফটওয়্যার হার্ডওয়্যার ওভার টোটাল ইন্টারাপ্টটাকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি তাদের প্যারামিটার অনুসারে, সেগুলোকে বলা হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট, নন ভেক্টর, মাস্কেবল, নন মাস্কেবল ইন্টারাপ্ট। ভেক্টর ইন্টারাপ্ট হচ্ছে যে ইন্টারাপ্টের বলো যে ইন্টারাপ্টের স্যার যে ইন্টারাপ্টের ভেক্টর আছে অ্যাড্রেসটা প্রসেসরের known to the processor is known to the processor, যেটা আগে থেকেই ভেক্টর অ্যাড্রেসটা জানা আছে যে ইন্টারাপ্ট আসলে আমরা কোথায় চলে যাব, আমাদের তাৎক্ষণিকভাবে কোনো চিন্তা করা লাগবে না, দ্যাট ইজ কল্ড ভেক্টর ইন্টারাপ্ট। নন ভেক্টর যেটা হচ্ছে জানা নাই কারণ যখন তখন যে কোনো বাড়তি কোনো ডিভাইস থেকে আসতে পারে, দ্যাট ইজ কল্ড নন ভেক্টর ইন্টারাপ্ট। মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে যে ইন্টারাপ্টগুলোর প্রায়োরিটি কিছুটা কম, প্রায়োরিটি কি এখন এই জিনিসটা আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না, সবাই এই ব্যাপারটা খুব ভালো করেই জানো। এমন ইন্টারাপ্ট যে ইন্টারাপ্টের হয়তো বা প্রায়োরিটি কিছু কম থাকার কারণে তাৎক্ষণিকভাবে সেই সার্ভিসটা না দিলেও চলবে, টেম্পোরারিলি আমরা সেটাকে মানে স্টপ করে রাখতে পারি, আমরা আমাদের কাজটা শেষ করব। এই ধরনের যদি কোনো ইন্টারাপ্ট হয় যেটাকে তাৎক্ষণিকভাবে সার্ভিস না দিলেও চলে, দ্যাট টাইপ অফ ইন্টারাপ্ট ইজ কল্ড মাস্কেবল ইন্টারাপ্ট। নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে ইন্টারাপ্ট আসা মাত্রই তোমাকে কে সেই সার্ভিসটা দিতে হবে, যেখানে ছিল না কেন কারেন্ট প্রোগ্রামে এক্সিকিউশনটা ফ্লোটাকে স্টপ করে দিয়ে সাসপেন্ড করে দিয়ে তোমাকে সাথে সাথে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে চলে যেতে হবে, অ্যাকর্ডিংলি কাজটা করে দেন আমরা আবার মেইন ফাংশনে চলে আসবো, সেটাকে আমরা বলতেছি নন মাস্কেবল ইন্টারাপ্ট। নন মাস্কেবল ইন্টারাপ্ট, ওকে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের সামনে তো কারো মনে বই নাই, আচ্ছা ঠিক আছে, বই না থাকলে যেটা হবে কিছু কিছু মানে টেবিল আছে বইয়ের মধ্যে, টেবিলগুলি মানে এত বড় কিন্তু দেখলে হয়তো মনে যেন ঘাবড়ে যাওয়ার অবস্থা, কিন্তু দেখা যাবে আসলে করতে গেলে তোমার সেটাকে ঠিক আছে। আমি এখানে যতটুকু সম্ভব লিখছি, তোমরা এখান থেকে দেখার চেষ্টা করো। লেখা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে।
আচ্ছা, এই যে কিছু কিছু ইন্টারাপ্ট লিখলাম, এগুলো হচ্ছে কিছু ইন্টারাপ্টের নাম। ঠিক আছে, তোমরা হয়তো ওই যে আমার এই যে স্লাইডটা আছে, স্লাইডের মধ্যে এই নামগুলি পেয়েছো। প্রথমটা হচ্ছে কি ট্র্যাপ, অথবা যেটাকে বলা হয় রিসেট 4.5। আরেকটা হচ্ছে রিসেট 5 RST 5.5, RST 6.5, RST 7.5। এই যে আমি সিকোয়েন্সে লিখলাম, এই সিকোয়েন্সটা হচ্ছে অ্যাকর্ডিং টু ভেক্টর অ্যাড্রেস। ভেক্টর অ্যাড্রেস অনুসারে এই সিকোয়েন্সটা আমার লেখা, ভেক্টর অ্যাড্রেস অনুসারে ইন্টারাপ্টের এই সিকোয়েন্সগুলি লেখা। তার মানে ভেক্টর অ্যাড্রেস এইটার পর এইটা, এইটার পর এটা, মানে এই সিকোয়েন্সে তোমার ভেক্টর অ্যাড্রেসটা আসবে। কিন্তু এটাকে যদি আমি প্রায়োরিটি অনুসারে লিখি, তাহলে প্রায়োরিটি অনুসারে দেখো, প্রায়োরিটি অনুসারে আগে আসবে তোমার ট্র্যাপ, প্রায়োরিটি অনুসারে আগে আসবে ট্র্যাপ। ট্র্যাপ মানে কোনটা? ট্র্যাপ হচ্ছে RST 4.5, তারপরে তোমার আসবে RST 7.5, তারপর আসবে তোমার 6.5, 6.5, এর আসবে 5.5 তোমার 5.5। এই সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে 8285 এর জন্য এটা কিন্তু ফিক্স। তার মানে এই দিকে আমি যেটা লিখলাম, এটা হচ্ছে এইগুলা, এটা হচ্ছে কিসের জন্য? অ্যাকর্ডিং টু ভেক্টর অ্যাড্রেস। এটা হচ্ছে ভেক্টর অ্যাড্রেসের সিকোয়েন্স। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ভেক্টর অ্যাড্রেস, এটা হচ্ছে ভেক্টর অ্যাড্রেসের সিকোয়েন্স অনুসারে তোমার এটা হবে। আর এটার কথা কি বললাম? এটা হচ্ছে তোমার প্রায়োরিটি অনুসারে তোমার এটা হবে। এটা হচ্ছে প্রায়োরিটি, প্রায়োরিটি অনুসারে এটা হবে। একটা হচ্ছে ভেক্টর অ্যাড্রেস অনুসারে তোমার এই সিকোয়েন্সে আসবে, আর প্রায়োরিটি অনুসারে এই সিকোয়েন্সে আসবে। এখনো পর্যন্ত যে কয়টা ইন্টারাপ্টের কথা লিখলাম, এই প্রত্যেকটা ইন্টারাপ্ট হচ্ছে কোন ক্যাটাগরিতে পড়ে একটু বলতে পারবা? এই ইন্টারাপ্ট এতক্ষণ পর্যন্ত যেগুলো লিখলাম, এই ইন্টারাপ্ট এগুলো হচ্ছে তোমার সব হার্ডওয়্যার ইন্টারাপ্ট, হার্ডওয়্যার ইন্টারাপ্ট। ঠিক আছে, একটা হচ্ছে ট্র্যাপ অথবা RST 4.5, আর একটা হচ্ছে RST 5.5, RST 6.5, 7.5। ঠিক আছে, প্রত্যেকটা দেখো হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এর মধ্যে একটা একটা করে যদি দেখো আবার আসি, প্রথমটা RST 4.5 অথবা ট্র্যাপ ইন্টারাপ্ট, এটা আরেকটা নাম হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটা একটা নাম হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। কারণ তার মানে দেখো, নন মাস্কেবল ইন্টারাপ্ট এটাকে কেন বলতেছি? কারণ হচ্ছে যে এই ইন্টারাপ্টটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট। এই ইন্টারাপ্টটা আসা মাত্রই তোমাকে সার্ভিসটা দিতে হবে। বুঝতে পেরেছো? নন মাস্কেবল, নন মাস্কেবল মানে কোনটা বলেছিলাম? যেটাকে হাইড করে রাখার কোনো সুযোগ নাই, থামানোর কোনো সুযোগ নাই, আসা মাত্রই সেটাকে সার্ভিসটা দিতে হবে। তার মানে দেখো, ওভারঅল বললে যদি হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলা হয়, তোমার হচ্ছে এই এক্সাম্পল গুলো হচ্ছে এইগুলি। Trapped, that is RST 4.5, RST 5.5, RST 6.5, 7.5। এটা হচ্ছে ভেক্টর অ্যাড্রেস অনুসারে আমি সিকোয়েন্সটা লিখেছি। ভেক্টর অ্যাড্রেস অনুসারে আমি সিকোয়েন্সটা লিখেছি, যে তোমার প্রসেসর জানে যে এটা ভেক্টর অ্যাড্রেস মানে কোথায়, মানে প্রত্যেকটা সরাসরি প্রসেসর জানে না, সরাসরি প্রসেসর জানে না, কারণ সরাসরি আমি সফটওয়্যার গুলি, কিন্তু এগুলো যে নির্দিষ্ট যদি এক একটার জন্য এক একটা প্রসেসর আমরা মানে ভেক্টর অ্যাড্রেস তৈরি করি, ভেক্টর অ্যাড্রেস অনুসারে হচ্ছে সিকোয়েন্সটা হচ্ছে এইটা, দ্যাট ইজ RST 4.5, 5.5, 6.5, দেন 7.5। কিন্তু যদি প্রায়োরিটির কথা বলা হয়, প্রায়োরিটির দিক চিন্তা করলে ট্র্যাপ বা 4.5 এর প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে গুলো হচ্ছে তারপরের প্রায়োরিটি। এর মধ্যে শুধুমাত্র ট্র্যাপটাই হচ্ছে আবার আমরা নন মাস্কেবল ক্যাটাগরিতে ফেলতে পারি, কারণ এটা যদি আসে তাহলে তোমার কি এটার প্রায়োরিটি এতটাই বেশি, বা এটাকে আমরা নন মাস্কেবল ইন্টারাপ্ট বলছি এই কারণে যেটা আসা মাত্রই তোমার এটা সার্ভিসটা দিতে হবে। তার মানে ট্র্যাপ যেই ইন্টারাপ্টটা হবে, সেই ইন্টারাপ্টটা পাওয়া মাত্রই তোমার সেইটা কি করবে, ইন্টারাপ্ট সার্ভিস রুমে চলে যাবে, নরমাল প্রোগ্রাম এক্সিকিউশনটা সাসপেন্ড করে দিয়ে। এই জন্য এটাকে আমরা নন মাস্কেবল প্রায়োরিটি ইন্টারাপ্ট বলছি। তাহলে থেকে এটা কিন্তু নতুন করে ইন্টারাপ্ট শিখলাম না, ওই যে ওই আগের ক্যাটাগরি থেকে আমরা সেখানে আবার প্রায়োরিটি অনুসারে সেটা ভাগ করে আমরা বলতেছি, সেটা হচ্ছে টপ প্রায়োরিটি ইন্টারাপ্ট, অথবা সেটা আরেকটা নাম হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটা আসা মাত্রই তোমার এটা সার্ভিসটাকে তোমার দিতে হবে। আদার যে ইন্টারাপ্ট গুলো আছে, দ্যাট মিন্স RST 7.5, RST 6.5, 5.5, এগুলো হচ্ছে তোমার মাস্কেবল ইন্টারাপ্ট। তার মানে তোমার যদি প্রয়োজন অনুসারে তোমার এক্সিকিউশন নরমাল যেটা চলতেছে সেটার যদি কাজের গুরুত্ব তোমার কাছে বেশি মনে হয়, তাহলে অ্যাকর্ডিংলি ওই কাজগুলি করে কোনো একটা ইনস্ট্রাকশন লেখার মাধ্যমে টেম্পোরারিলি তুমি ওই ইন্টারাপ্ট গুলিকে স্টপ করে রাখতে পারো, এবং পরবর্তীতে সময় সুযোগ মতো সেইগুলোকে আবার নিয়ে আসতে পারো। তো মাস্কেবল ইন্টারাপ্ট, নন মাস্কেবল ইন্টারাপ্ট বললে তোমার কিন্তু দেখো, মাস্কেবল ইন্টারাপ্টের এক্সাম্পল গুলো হবে তোমার এইগুলি, হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট। আর শুধু নন মাস্কেবল ইন্টারাপ্ট এক্সাম্পল হচ্ছে এইটা। ঠিক আছে, নন মাস্কেবল ইন্টারাপ্ট এক্সাম্পল হবে এইটা। আর প্রায়োরিটি অনুসারে তো আমি এই সিকোয়েন্সটা মানে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। উপরটা হচ্ছে বেশি প্রায়োরিটি, যত নিচে নামে কম প্রায়োরিটি। আর ভেক্টর অ্যাড্রেসে তোমার এই সিকোয়েন্স অনুসারে আর কি অ্যাড্রেস গুলো আমরা করছি।
আচ্ছা, এগুলো ছাড়াও আরো কিছু আছে। এটা এখানে আসলে আমি ডাবল কলামে কি লেখা যায়? ডাবল কলাম, আচ্ছা ডাবল কলামে না লেখা গেলে আমি নিচে লিখি। এখানে লিখছি। এখন যে ইন্টারাপ্ট গুলি লিখবো সেই ইন্টারাপ্ট গুলি হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। এই সফটওয়্যার ইন্টারাপ্টটা মনে রাখাটা আরো বেশি সহজ, কারণ এটা হচ্ছে RST 0, ঠিক আছে? তারপর হচ্ছে RST 1, RST 2, আটটা আমার সফটওয়্যার RST 3, আর RST 4, RST 5, RST 6, RST 7। এই হচ্ছে আমার সফটওয়্যার ইন্টারাপ্ট, এই হচ্ছে আমার সফটওয়্যার ইন্টারাপ্ট। তাহলে আশা করি এখন হার্ডওয়্যার সফটওয়্যার প্রত্যেকটা নাম তো মনে রাখতে হবে, এবং 8085 মাইক্রোপ্রসেসর বলা মাত্রই তোমার তার ইন্টারাপ্ট কি, ইন্টারাপ্টের ক্যাটাগরি কি, তারপরে হচ্ছে প্রত্যেকটা ইন্টারাপ্টে তোমার ফিজিক্যাল মানে ভেক্টর অ্যাড্রেস, যেটা ভেক্টর অ্যাড্রেস, তারপরে হেক্স কোড, বাইনারি কোড, এগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং বইয়ের মধ্যে দেখবা এগুলো খুব সুন্দরভাবে একটা টেবিল দেওয়া আছে, এবং টেবিল থেকে আমরা ওই জিনিসটাকে তোমার ফাইন্ড আউট করতে পারি। কিন্তু কথা হচ্ছে তোমাকে এই টেবিলটা বুঝতে হবে। অনেক সময় দেখা যায় টেবিলটা এত বড় যে টেবিলটা দেখলে হঠাৎ করে আমাদের এটা মনে রাখা সম্ভব না, বা এত বড় টেবিল তোমরা হয়তো ঘাবড়ায় যাবা। কিন্তু প্রত্যেকটার একটা ক্লু আছে, সেই ক্লু থেকে আমরা খুব ইজিলি সেই টেবিলটা বের করতে পারবো। এবং আমি তোমাদের এতটুকু ক্লিয়ার করে দিচ্ছি যে তোমাদের হয়তো যে ফার্স্ট সিটি বলো, মিড টার্ম বলো, ভাইভাতে তো এই কোশ্চেনগুলি থাকবে যে পার্টিকুলার একটা ভেক্টর অ্যাড্রেস আমি তোমাকে জিজ্ঞেস করবো, পার্টিকুলার একটা সফটওয়্যার অথবা একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট মেনশন করবো, দেন বলবো আস্ক করবে ইজ ইট মাস্কেবল ইন্টারাপ্ট অর নন মাস্কেবল ইন্টারাপ্ট। তারপর হচ্ছে আরো কি পড়লাম, মাস্কেবল নন মাস্কেবল, একটা হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট অর নন ভেক্টর ইন্টারাপ্ট। তারপর তার হেক্স কোড কত, তার কি বলে ভেক্টর অ্যাড্রেস কত, মানে প্রত্যেকটার উপর অনেক কিছু তোমার জানা আছে, ঠিক আছে? সো আমি এখনই ওইগুলাতে চলে যাব। এর আগে আরেকবার তোমরা চোখ বুলে নাও, এর মধ্যে থেকে কোনো কিছু যদি জানা থাকে তাহলে কোশ্চেন করতে পারো। আগে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে কি হার্ডওয়্যার ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্টকে আরেকবার যদি মনে করার চেষ্টা করো, RST 4.5, 5.5, 6.5, 7.5। এছাড়াও আসলে আরেকটা লেখা আমার দরকার ছিল, এটাকে এখন লেখা যাবে। এইখানে একটু আমি আরো দুইটা লিখে রাখি, এই দুইটা আসলে লেখার দরকার ছিল আমার, এটা লেখাটা হয়নি। একটা হচ্ছে INTR, ইন্টারাপ্ট রিকোয়েস্ট, আর একটা হচ্ছে এটা তো অলরেডি বলেছি INTA, ঠিক আছে? INTA এটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট কথা আগে বলা হয়েছে না? জি স্যার। ঠিক আছে, ইন্টারাপ্ট INTR মনে বলা হয় না, এটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট। ওই যে রিকোয়েস্টটা পাঠায় যে হ্যাঁ ইন্টারাপ্ট দরকার, ওইটাকে বলছি আমরা INTR, আর INTA এটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে? INTR যেটা, এটা আমরা আবার ফেলতে পারি নন ভেক্টর ইন্টারাপ্ট, মানে এটা হচ্ছে যখন রিকোয়েস্ট পাঠায় মানে বাইরে থেকে, আমি কিন্তু প্রোগ্রামে এটা লিখি নাই, তার মানে বাইরে থেকে আসছে। তার মানে আমি যদি বলি INTR হোয়াট টাইপ অফ ইন্টারাপ্ট, হোয়াট উইল বি ইয়ার অ্যানসার? INTR নন ভেক্টরেবল। ভেরি গুড, ওয়েল ডান, নন ভেক্টরেবল। এই তো তুমি ধরে ফেলছো। এখন এত সুন্দর করে বলতে পারলো, ভাইভাতে বলতে পারলেই হলো। ভেরি গুড, ওয়েল ডান। ঠিক আছে, তার মানে দেখো এটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাতে, আমি রিকোয়েস্ট পাঠাতে আমি আগে থেকে জানা ছিল না, বাইরে থেকে ডেফিনেটলি আসছে। সো এই রিকোয়েস্টটা পাঠালে দেন, আর এটাকে কিন্তু আমরা সবচেয়ে কি বলবো লোয়েস্ট প্রায়োরিটির দিকে আমরা এটা দিয়ে রাখবো, যে এটা যদি আমরা অ্যাড্রেস জানি না, সো আমরা দেখবো যে এটা কোন ধরনের কাজ হচ্ছে, তারপর আমরা সেই অনুসারে কাজটা করবো, যে অ্যাকনলেজ পাঠাবো। আইদার হাই করে রাখলে মানে আমরা অ্যাকনলেজটা তাৎক্ষণিকভাবে পাঠাচ্ছি না, কারণ আমরা এটাকে উইথহেল্ড করে রাখছি। আর যদি INTA এটা অ্যাক্টিভ লো সিগন্যাল, সো এটা যদি 0 করে দিই, তাহলে আমরা বুঝলাম যে আমরা ঠিক আছে ইন্টারাপ্টটাকে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করলাম, দেন আমরা ওই কাজটা করব। ঠিক আছে, সো ওইটার সাথে আরো এরকম এই দুইটা পয়েন্ট। এটা কেন আমি বললাম, ওই যে তোমরা যে আমার এই স্লাইডটা যাও, ওই যে পরের যে স্লাইডটা, পরে বলতে আমি বলতেছি পিপিটি যে স্লাইডটা, ওখানে দেখবা পিন কনফিগারেশন বলো, তারপর হচ্ছে তোমার যে টোটাল যে 8085 মাইক্রোপ্রসেসর ডায়াগ্রাম, বিশাল ডায়াগ্রামের মধ্যে দেখবা এগুলো তোমার পরপর দেওয়া আছে। ট্র্যাপ, RST 7.5, 6.5, 5.5, INTR, INTA,
ঠিক আছে, এই জিনিসগুলো আছে। তবে একটা জিনিস ওখানে কিন্তু তুমি ওই ইয়েটা পাবা না, ওই যে আরএসটি মানে 0 1 2 3 4 পাবা না। এগুলো কেন পাবা না বলো তো? কি বলতে পারছো না? স্যার এগুলো তো সফটওয়্যার হতো। ভেরি গুড, তাহলে বলো না কেন? সফটওয়্যারটা তো তখন আমি দেখবো না, কারণ সফটওয়্যার তো আমি তুমি করার মাধ্যমে এটা তৈরি হয়। আমি তুমি প্রোগ্রামের মধ্যে ইনস্ট্রাকশন লিখে সেটা পাবো, কিন্তু ওগুলো তো হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তারপরে ওগুলোর জন্য একটা নির্দিষ্ট পিন তোমার বরাদ্দ আছে, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর এগুলো হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। সো এটা আবার কিন্তু কনফিউজ করো না, যখন তোমার পিন কনফিগারেশন যাবা তখন দেখবা যে এই যে হার্ড ট্যাব 4.5 5.5 6.5 এগুলো দেওয়া আছে, কিন্তু তোমার এই সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো কিন্তু দেওয়া নাই। কিন্তু সফটওয়্যার ইন্টারাপ্ট আমরা দেখবা 8 ধরনের সফটওয়্যার ইন্টারাপ্ট আছে, RST 0 to 7, আর হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে এইটা। ওকে, তো এখানে দেখো 4 2 6 আর এখানে হচ্ছে 8টা। এই 8টা দেখো, এর মধ্যে আমাদের এইগুলোর তো মানে ভেক্টর অ্যাড্রেস আমাদের জানা নাই, এগুলোর আমাদের চিন্তা নাই। যেগুলো ভেক্টর অ্যাড্রেস বের করতে হবে সেগুলো এখন আমি তোমাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে সফটওয়্যার না প্রথমে হার্ডওয়্যার দেখো, এর টিপিক্যাল দেখলে তো আমারই ইয়ে লাগে। স্যার হ্যাঁ বলো বলো। স্যার ইন্টারাপ্ট রিকোয়েস্ট আর ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট কি আমরা কি মার্কসেবল ইন্টারাপ্ট বলতে পারি? কোনটার কথা বলছো? ইন্টারাপ্ট রিকোয়েস্ট আর ইন্টারাপ্ট অ্যাকনলেজ। মাস্কেবল ইন্টারাপ্ট কোনটা, যেটাকে আমরা হাইড করে রাখতে পারি? মানে ওই দুটাকে তো আমরা তো মানে নন মানে প্রায়োরিটি কমাই দিতে পারি আর বুঝতে পারছি না, কিন্তু ইন্টারাপ্ট রিকোয়েস্ট যেটা তো শুধুমাত্র একটা রিকোয়েস্ট পাঠানো। এটা যদি তুমি মানে কি বলবো, যখন তুমি এটা নিয়ে কাজ করছো তার মানে ইন্টারাপ্ট অ্যাড্রেসটা রিকোয়েস্ট আসলে কি তুমি এটা মানতে হবে তোমাকে, বলো? না স্যার, এই কারণে তো বলতেছি আর কি। তুমি কি মাস্কেবল বলছো? জি হ্যাঁ, ভেরি গুড, ইয়েস অবশ্যই ইন্টারাপ্ট আইএনটিআর যেটা মাস্কেবল ইন্টারাপ্ট। আর ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট এখানে আনারই দরকার নেই, কারণ কি ওইটা মানে অ্যাকনলেজটা তো ডিফারেন্ট জিনিস। অ্যাকনলেজ তো বুঝতেই পারছো, অ্যাকনলেজ হচ্ছে কি তুমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে না অ্যাকনলেজ পাঠাবা। তুমি যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে আমি কোডে যোগ করে রাখি তাহলে তো ওখানে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্টের জায়গাটা আসবে না। বুঝছি স্যার এবার। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের যে জিনিসটা করতে হবে, যেগুলো ভেক্টর অ্যাড্রেসের জন্য, আমি জাস্ট এখানে কিভাবে তুমি এখানে কি হোয়াইট বোর্ডের টেবিল, আচ্ছা এটাকে এইভাবে করবো নাকি? আচ্ছা আমি এইভাবেই করছি, কারণ নাহলে ওইভাবে আমার লিখতে আমার সমস্যা হয়। সফটওয়্যার আইএনটি ইন্টারাপ্ট যাচ্ছে, সফটওয়্যার ইন্টারাপ্ট, আর এটা হচ্ছে তার, আমি একটা করে দিব, বাকিগুলো কিন্তু তোমাদের কাছ থেকে আমি চাইবো। এটা হচ্ছে তার বাইনারি, এটা হচ্ছে তার বাইনারি কোড। এগুলো প্রত্যেকটা বইয়ে করে দেওয়া আছে, তোমরা যদি একটু বইটা ফলো করতে পারো তাহলে দেখো খুব সহজ হয়ে যাবে। এটা তার হেক্স কোড, আর হচ্ছে এটা হচ্ছে তার লোকেশন। ঠিক আছে, মানে ভেক্টর অ্যাড্রেস বা লোকেশন আমরা যেটাকে বলতে পারি। আমি এখানে লোকেশন লিখলাম, মানে দ্যাট ইজ ভেক্টর অ্যাড্রেস। ঠিক আছে, এই জিনিসটা দেখো আমাদের কমপ্লিট করতে হবে পুরো টেবিলটা। আমি যে সফটওয়্যার ইন্টারাপ্টের কথাই বলি, যে সফটওয়্যার ইন্টারাপ্টে আমাদের কি কি আসতেছে, আরএসটি 0, ঠিক আছে, আরএসটি 1, আরএসটি আমি একটা করবো, তোমরা বাকি করবা, আরএসটি 3, আরএসটি 4, আরএসটি 5, আরএসটি 6, আরএসটি 7। 8টা হয়েছে না? আচ্ছা, এই যে বাইনারি কোডটা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এখানে আসলে আরেকটা লাইন লেখার দরকার হলে ভালো হতো। আচ্ছা দেখ, আমি এখানে লেখার চেষ্টা করি। এখানে দেখো, আচ্ছা আমরা যে কি বলে 8085, এটা কত বিট মাইক্রোপ্রসেসর? আর কত বলে? 2 বিট, 16 বিট স্যার। এই সবাই মানে এখনো পর্যন্ত আসলটা কেউ বলো নাই। 8 বিট, ও এটা না মানে তোমার কি বলে পেয়ারলি কাজ করে, তখন আমরা এটাকে 60 বিট হিসেবে কাজ করাতে পারি। নরমালি এটা 8 বিট মাইক্রোপ্রসেসর না, এটা নিয়ে কনফিউজ করো না কিন্তু। ও মাই গড, তোমরা বেসিক কোশ্চেনটা এখন হারাই ফেলছো, গত ক্লাসগুলো সব ভুলে ফেলছো। 8085 8 বিট মাইক্রোপ্রসেসর। আর যখন আমরা ওই যে বিসি ডিই এইচএল ওই পেয়ারলি কাজ করি, তখন আমরা 16 বিট পারপাস এটা সার্ভ করতে পারি। তো 8 বিট মাইক্রোপ্রসেসর মনে আছে তো? জি স্যার। মনে থাকবে তো? এটা তো প্রথম কোশ্চেন আমি ভাইবাতে জিজ্ঞেস করবো। 32 6 কত কিছু বলতেছো। D7 D6 sorry D5 D4
D3 D2 D1 D0, ঠিক আছে? তার সাথে হচ্ছে হেক্স কোড, তার হচ্ছে লোকেশন। আচ্ছা, এখন আমাকে একটা একটা করে বলো, এই যে প্রথমে যে বাইনারি কোডটা দেখো, এটা হচ্ছে কি সফটওয়্যার না? সফটওয়্যার ইন্টারাপ্ট। এখন এই যে আমরা এটার টেবিলটা বলবো, আমি কিন্তু পরীক্ষা হয়তো পুরো টেবিলটাই তোমার কাছে চাইতে পারি। কোন সময় দেখা যাবে সফটওয়্যার একটা কথা বলে আমি তার বাইনারি কোডটা জানতে চাইবো, তার হেক্স কোড এবং তার লোকেশন মানে ভেক্টর অ্যাড্রেস জানতে চাইবো, তখন তুমি এটা কিভাবে বের করবা? ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে এখানে 8টা বিট আছে। এখন 8টা বিটের কম্বিনেশন কয়টা হয় এটা তো তোমরা সবাই জানো। 8টা বিটের কম্বিনেশন, 8টা বিটের কম্বিনেশন কত হবে? 2 টু দি পাওয়ার 8। আর কথা বলো না কেন? জি স্যার। 8টা বিটের কম্বিনেশন 2 টু দি পাওয়ার 8। আচ্ছা, এটা যেহেতু সফটওয়্যার ইন্টারাপ্ট, এটার স্টার্টিং পয়েন্টটা একটা নির্দিষ্ট লোকেশন থেকে শুরু হবে, যেটাকে আমরা বলছি হচ্ছে 1 1 0 0 0 1 1 1। এই স্টার্টিং অ্যাড্রেসটা তোমাকে মনে রাখতে হবে। 00111111, সরি 11100011, জাস্ট ফার্স্ট ওয়ান, প্রথমটার বাইনারি কোড। এই একটা তুমি মনে রাখো, পুরো টেবিলটা তোমার হয়ে যাবে, আর কিচ্ছু তোমার লাগবে না। আবার বলছি 1110001111। আচ্ছা, এটা কেন 8 বিট লিখছি বুঝতে পারছো? 8 বিট মাইক্রোপ্রসেসর। তো 8 বিটের যে 8টা 0 থেকে 8টা 1 পর্যন্ত কম্বিনেশন আছে, এতগুলি কিছু নিয়ে সে ডিল করতে পারে। 2 টু দি পাওয়ার 8 কত হয় এটা হিসাব করে দেখো, 256 না কত। সো এতগুলি নিয়ে এটা কাজ করতে পারে। সো এটা যে পার্টিকুলার এই বাইনারি কোড বা এই কম্বিনেশন থেকে আমার শুরু হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। মানে এখান থেকে আমি সফটওয়্যার ইন্টারাপ্টটা শুরু করতে পারি। তাহলে 1110001111। এটাকে যদি এখন আমি তোমাকে হেক্সে লিখতে বলি, এটা হেক্সটা কত হবে বলো? হেক্স তো বুঝো, কথা বলে না। এই 4 বিট কি রিপ্রেজেন্ট করে, আর এই 4 বিট কি রিপ্রেজেন্ট করে, তাই তো হেক্স, তাই না? হেক্স কি 4 বিট লাগে না? হ্যাঁ, তাহলে কত হয়েছে বলো? প্রথমটা কত? 1100। 1100 মানে কত? 12 না? 1100 12 মানে কত? হেক্সে 12 মানে কত বলো? বুঝি নাই। সি হবে স্যার। সি 3 নাকি ও সি। আর পরেরটা 4 বিট কত? হ্যাঁ, পরেরটা কত? 7। ভেরি গুড, পরেরটা হচ্ছে 7। তো হয়ে গেছে প্রথমটা হেক্স লোকেশন। জি স্যার, হেক্স লোকেশন হয়ে গেছে। এটা হচ্ছে কি তোমার 0, তোমার 0 যেহেতু এটা 8টা বিট নিয়ে, এটা হেক্স লোকেশনটা অনেক সময় দেখা যায় তুমি শুধুমাত্র প্রথম ভেক্টর অ্যাড্রেসটা লিখো, অনেক সময় লোকেশন শুধু লোকেশন হিসেবে লিখতে পারো, মানে প্রথমটা মেনশন করলে হবে। অনেক জায়গায় আমি একটু এটাকে দেখাচ্ছি, অনেক জায়গায় এটাকে করে কি তোমার রেঞ্জ হিসেবে লিখে, এটা মানে জাস্ট আপ টু ইউ। সবসময় যে এই হিসেবে লিখতে হবে এমন না, অনেক সময় দেখা যাবে লোকেশন হিসেবে লিখে, অনেক সময় তোমার এটাকে রেঞ্জ হিসেবেও তোমার কোন কোন টেবিলে তুমি পেতে পারো। রেঞ্জ লেখাটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা দেখো লোকেশনটা কত হবে। লোকেশনটা হবে, এটা হচ্ছে অল জিরোস, কারণ কি এটা আমি জিরোর জন্য আমি মেনশন করছি, তো এটা আমি দিব অল জিরোস। 4 বিটে আমার হচ্ছে জিরো, মানে হেক্স কোডের হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 4টাই জিরো। এখানে জিরো কেন হচ্ছে? এটা কিন্তু এই জিরোটা হচ্ছে জিরোর জন্য, ঠিক আছে? এই যে প্রত্যেকটা যে জিরো, এগুলো কিন্তু প্রত্যেকটা হেক্সে কিন্তু জিরো। এটা আবার কিন্তু তুমি মনে করো না, প্রত্যেকটা হচ্ছে হেক্সে জিরো, ঠিক আছে? হেক্সে জিরো কেন বলছি? মনে করো জিরো, জিরোকে যদি আমি কত বিট বললাম? 8 বিট। জিরোকে যদি 8 দ্বারা মাল্টিপ্লাই করি আমার কত আসবে? জিরোকে 8 দ্বারা মাল্টিপ্লাই করলে আমার কত আসবে বলো? জিরোই আসবে। তাহলে এইটা প্রথমে আমরা 8 দ্বারা মাল্টিপ্লাই করলে যেটা পাচ্ছি সেটাকে আমরা ডেসিমেল বলছি। ওই ডেসিমেলটাকে যদি আমি হেক্সে তোমাকে নিতে বলি, তো জিরোর হেক্সা কত? জিরোর হেক্সা জিরোই না? জিরোর হেক্সা তো জিরোই নাকি? জি স্যার। আচ্ছা, জিরোর হেক্সা জিরো, তার মানে এখানে হচ্ছে জিরো। অনেকে তুমি যে লোকেশন বলো, তাহলে এটা ভেক্টর অ্যাড্রেস হচ্ছে এইটা। আর যদি কেউ রেঞ্জ হিসেবে লিখতে চাও, আমি জাস্ট একটা রেঞ্জ লিখে দেখাচ্ছি, তোমার সবগুলো লেখা লাগবে না। 7, কারণ এই যে 8 7 লেখাটা আসছে না, এই যে, ঠিক আছে? তার মানে 40 থেকে 0007 পর্যন্ত আসছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জাস্ট যে লোকেশন লিখতে চাও। যদি কেউ লোকেশন না লিখতে চাও, জাস্ট প্রথমটা লিখলেও তোমার চলবে। তার মানে এর প্রথম স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে এত, যেহেতু এটা 8টা বিট, টোটাল 8টা ইয়ে ডিল করতে পারে, তার মানে হচ্ছে
40 থেকে 0007 পর্যন্ত হচ্ছে এই রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে দিতে পারে। 8টা হলো না, 40 থেকে 41, 8টা হয়েছে। এখন দেখো এই যে প্রথমটা আমি তোমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে বলছি না, কারণ এটা যেহেতু সফটওয়্যার ইন্টারাপ্টস একটা পার্টিকুলার লোকেশন থেকে ডেডিকেটেড ফর দিস কি বলে 8085 মাইক্রোপ্রসেসর। তোমার মনে হতে পারে যে এত কষ্ট করে 8টা বিট মনে রাখবো, পরের গুলো আমার কি হবে, তাহলে প্রত্যেকটাকে আমার মনে রাখতে হবে। আমি তোমাকে একটা ক্লু শিখাই দিচ্ছি, দেখো আমি কিভাবে লিখে ফেলতেছি, তুমি স্ট্রেইট এগুলো লিখে ফেলতে পারো। 1 1 0 0 1 1 1 1 1 1 0 1 1। কেউ কি ধরতে পেরেছো ক্লুটা কি? স্যার ক্লাসটা কিছুই বুঝতে পারি না স্যার, ওই ইন্টারনেট প্রবলেমের কারণে স্যার পুরো ক্লাসের মধ্যে স্যার আজকে কানেকশন ছিল না, যায় আসে আবার যায় আসে। হ্যাঁ, এটা হলে তো আসলে এখন পার্সোনালি যদি এরকম সমস্যা হয়, এটা কোনো সময় আমারও হতে পারে। এটার জন্য আমাদের আসলে এখন রেকর্ডিং এর উপর ডিপেন্ড করতে হবে। তারপর যদি না বুঝো, আমি তো আছি, যে কোনো সময় কোশ্চেন করতেই পারো, ঠিক আছে? তো এখন যদি নেটের সমস্যা হয়, তাহলে এটার তো কোনো অ্যান্সার আমি এইখান থেকে বসে দিতে পারবো না। যতটুকু তুমি শুনতেছো দেখতেছো, যারা বলতেছো তাদেরকেও আমি বলছি, ভালো করে খেয়াল করো। এই যে দেখো আমি এত 8 বিটের জিনিস লিখছি, এটা কি তোমার মনে হচ্ছে আমি মুখস্থ করে লিখছি? আমি এখনই একটা ক্লু বলে দিলি, তোমার দেখো লেখাটা হয়ে যাবে। দেখে আমি লিখতেছি, তোমরা একটু চেষ্টা করো ক্লুটা ধরতে। স্যার D7 এবং D6 হচ্ছে ফিক্সড থাকবে, আর D2 D1 D0 হচ্ছে ফিক্সড থাকবে, আর মাঝখানে D5 D4 D3 এর হচ্ছে হলো 8টা নিয়ে 3টা নিয়ে যে 8টার কম্বিনেশন হয় বাইনারির, ওই কম্বিনেশনটা ফলো করছে। ডায়ান বলছো? জি স্যার। স্যার যেহেতু এখানে স্যার আপনি বলতেছেন যেখানে প্রথম কথা স্যার এখানে তো 8 বিট নিয়ে কম্বিনেশন, তাহলে আমরা 0 থেকে হচ্ছে স্যার হচ্ছে 7 পর্যন্ত, অর্থাৎ 8 লেখার জন্য বাইনারিতে এখানে স্যার D1 D7 D5 ফিক্সড এবং হচ্ছে D2 D1 D0 হচ্ছে ফিক্সড। এখন আমার কম্বিনেশনটাও যেহেতু 8 পর্যন্ত লিখতে পারবো আমি, বাইনারি 0 থেকে হচ্ছে 7 পর্যন্ত। তো D5 D4 D3টাকে আমি যেহেতু 3 বিট লিখতে পারি, তো আমি এই 3 নিয়ে কাজ করব। কোনটা হচ্ছে 0 কম্বিনেশন, এই 0 যেহেতু 3 বিট নিয়ে কিন্তু কাজ করতেছি স্যার, তাহলে D ছিলাম। আর প্রথম দুটো তো দুইটা 0 বসালাম, কারণ 3টে 0 তার মানে 0। আচ্ছা, সেকেন্ডের অপশনে আসলাম, তাহলে D3 তে যদি আমি অন বসায় দিই আর প্রথম দুটোতে যদি 0 বসায় দিই, তার মানে হচ্ছে অন কম্বিনেশন, বাইনারিতে অন আসলে এইভাবে স্যার হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এইভাবে। ভেরি গুড, ভেরি গুড। স্যার আমি যেটা বলছিলাম ওইটাই। স্যার আমি বলবো? আচ্ছা আচ্ছা, সবাই তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর কথা। হ্যাঁ বলো বলো, ঝটপট বলো। সেমটাই তো স্যার। স্যার এখানে D5 থেকে D3 এটার ভিতরে আমরা যে ইয়েগুলো বসাবো, ওটা আমরা 0 থেকে 8 পর্যন্ত হিসাব করে বসা দেবো আর কি। 543, ভেরি গুড, ভেরি গুড। আর কিছু লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, তোমরা যেটা বলছো, ভেরি গুড। এখানে দেখো তোমার D2 থেকে D0 এগুলো দেখো অল ওয়ান্স, আবার D7 D6 এটা হচ্ছে অল ওয়ান্স। কারণ পার্টিকুলার শুধু আমি এই জন্য বলছি, একটা শুধু মনে রাখো, এই যে মাঝখানে হচ্ছে D5 থেকে D3 এটা হচ্ছে 0। যেমন 0 মানে কি, 0 বাইনারি কম্বিনেশন কি 000, যেটা কিনা 8টা পর্যন্ত আছে, 0 বাইনারি কম্বিনেশন 000, এখান থেকে হচ্ছে 111। এটা একটা হয়েছে। এটা হচ্ছে মানে খুব সহজে যারা মনে রাখতে চাও তাদের জন্য। এছাড়াও যদি আমি আরেকটা বলি, যেহেতু প্রত্যেকটা 8 বিটের, প্রত্যেকটা 8 বিট বললাম না, এখন এইটার সাথে যদি তুমি বাইনারিতে 8 যোগ করো, দেখো তুমি এইটা পাচ্ছ, তাই না? এইটার সাথে যদি তুমি বাইনারিতে 8 না, সরি, এটাতে হচ্ছে 8 যোগ করলে হচ্ছে এইটা, দেন এখানে তুমি এটা কত হচ্ছে 15, 15 আর 8 হচ্ছে তোমার 15 আর 8 কত হচ্ছে, 15 আর 8 23 না, এটা 23 হয়েছে, 16 আর 7 23। হ্যাঁ ঠিক আছে, এটাতে 8 যোগ করলে 31, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটাতে বাইনারিতে 8 যোগ করো, তাতেও তোমার হয়, যে যেভাবে মনে রাখতে পারো। কি বুঝাতে পেরেছি? চুপ হয়ে গেছো, ছেলেরা তো খুব সুন্দর ধরে ফেলেছো, ভেরি গুড। সাজিদা শুনতে পাচ্ছ? কি ধরতে পেরেছো? বুঝি নাই, ধরতে পেরেছো তুমি? হ্যাঁ, তাহলে কথা তো বলতে হবে। মিশু, এই ক্লাসে আছো তুমি?
মিশু, হুমায়ুন কবির। স্যার আমার নেটের প্রবলেম ছিল, স্যার বললে ভালো হয় স্যার একটু। জি ম্যাম আসছি। সরি স্যার আসছি। আচ্ছা আসছি। মিশু, হুমায়ুন কবির, তোমরা ক্লাসে আছো? শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, আসছি ক্লাসে। আমি যাদেরকে বলছি তারা তো চুপ রয়েছে। হুমায়ুন কবির শুনতে পাচ্ছ, মিশু কোনো কথা নাই। তোমরা 171 এরও বেশ কয়েকজন আছে। আসাদ শুনতে পাচ্ছ? আসাদ? জি স্যার। কি ক্লাস বোঝা যাচ্ছে তো? ব্যাপারগুলি এত সহজ, কিন্তু যদি এটা না ধরতে পারলে কিন্তু সমস্যা। তাহলে দেখো বুঝছো, যে কোনো ভাবে হোক তুমি এটা মনে রাখতে পারো। প্রথম কথা হচ্ছে তুমি চাইলে এই প্রথম একটা জাস্ট মনে রাখো, এরপরে 8 করে বাইনারিতে 8 করে যোগ করে দেখো, তোমার এই টেবিলটা হয়ে যাবে। জাস্ট বাইনারিতে 8 যোগ করো, যেহেতু 8টা বিট, সো প্রত্যেকটার জন্য আবার রেঞ্জ হচ্ছে 8, সো 0 থেকে 7, তারপর হচ্ছে 8 থেকে 15, ওইভাবে করে মনে রাখতে পারো। আর এখানে তুমি এই জিনিসটা দিলে 8 যোগ করলে তোমার এটা হয়ে যাবে। অথবা ওই যে যারা প্রথমে বলতেছিল যে আমি 4টার জন্য যদি জাস্ট এটা চিন্তা করি, এই মিডল বিটটাই আমার আসলে এটাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে তুমি মনে করো D5 থেকে D3 হচ্ছে জাস্ট 000 থেকে 111 এর কম্বিনেশন, তাহলে আমার হয়ে গেছে। আচ্ছা, এটা যদি হয়ে যায়, আমি আশা করি এটা আমার করার দরকার নাই, কারণ এগুলো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে এটার হেক্স কোডটা কি হবে? প্রথম 4টা আমাকে কি রিপ্রেজেন্ট করতে? আচ্ছা 12 আর 13, 13 মানে কত হচ্ছে তোমরা বলো? ডি, আর পরেরটা হচ্ছে বলো এফ। কি মিলেছে? এটা ডিএফ কেন? স্যার 4টা করে ভাগ করা হয়েছে। কথা বলছে না। এটা প্রথমটা কত? 13 হয়েছে না? এটা 13 না? স্যার 13 জন্য স্যার ডি। এটা 13, 13 মানে কত? ডি। আর এটা হচ্ছে 4টা 1 মানে কি? এফ। মানে এফ। ঠিক আছে, এটা কত? তাহলে একজন আমাকে বলো তো এটা কত হবে? এটা কত হবে বলো? এটা স্যার এফ হবে, আর হচ্ছে 7 হবে। স্যার 7। F7, এত সময় লাগে না। কি পুরোটা ফিল আপ করতে পারবা? জি স্যার। অবশ্যই ফিল আপ করতে পারবা। আচ্ছা ঠিক আছে, এরপরে আমাকে বলো তাহলে এইগুলো একটু র্যান্ডমলি আমাকে বলো, এটার লোকেশনটা তোমার কত হবে? এটার লোকেশন কত হবে? লোকেশন বের করার সিস্টেম আমি তোমাকে কি বলছি যে আমাদের যেটা এটা 8 বিটের, যে কোনো তুমি ইন্টারাপ্টের সেই সিগন্যালটা ধরে সেই সিগন্যালটাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করবা। আমি মাঝখান থেকে এটা করে দিচ্ছি, মনে করো 4, ঠিক আছে? 4 এর মাল্টিপ্লাই করলে কত হয়? 4 টা 32, তো 32 হচ্ছে তোমার ডেসিমাল নাম্বার। 32 হচ্ছে ডেসিমাল নাম্বার। এখন এটাকে হেক্স করতে হলে তোমার হেক্স করলে কি হবে বলো তো? 32 কে 16 দ্বারা ভাগ করবা। হেক্স বের করার সিস্টেম জানো তো? জি স্যার। 2 স্যার। 16 দ্বারা ভাগ করলে কত হচ্ছে তোমার? 2 স্যার। 0। 32 ডিভাইডেড বাই 16, তাহলে কত হচ্ছে? 0 না? কথা বলে না কেন স্যার 0। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। 32 ডিভাইডেড বাই 16, তাহলে কত হচ্ছে? 0। 0। তার মানে এটা হেক্স কোড কত হবে বলো? 4 এর জন্য আমার হেক্স কোড কত হবে? তোমাদের এখন এগুলো যদি তুমি বসে থাকো চুপচাপ, এটা কত? ডাবল 0100 স্যার। এটা হয়েছে 20। 32 হচ্ছে ডেসিমাল নাম্বার, ট্রাই টু ফাইন্ড আউট ইটস হেক্স ইকুইভ্যালেন্ট। 32 হেক্স ইকুইভ্যালেন্ট কত? 20। ক্লাসে সবাই চুপ হয়ে গেল হঠাৎ করে। মামুন শুনতে পাচ্ছ? আবার একটু বলেন স্যার। স্যার বুঝতে পারতেছি না স্যার। আবার বুঝতে একটু পেরেছো? আবার একটু বলেন স্যার। আচ্ছা আবার বলছি, এটার আরএসটি কত? 4। জি স্যার। ঠিক আছে, আরএসটি 4 না? জি স্যার। 4 কে তুমি 8 দ্বারা মাল্টিপ্লাই করো, যেহেতু 8 বিট একটা, 8 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 4 আর 32। তা 32 যে নাম্বারটা পেয়েছো এটা কি? একটা ডেসিমাল নাম্বার। এটা একটা ডেসিমাল নাম্বার। আমার তো সবকিছু হেক্সে, আমরা কোথায় আছে? মাইক্রোপ্রসেসর আছে, আমার হেক্সে কনভার্ট করতে হবে না? তো 32 কে যদি তুমি হেক্সে কনভার্ট করো তোমার কত পাও? 20 পাও না? 20 ঠিক আছে। বুঝতে পেরেছো কেন 20 পাও? এখন জিনিসটা বুঝছি। এখন ক্লিয়ার হয়েছে? কারণ কি তোমার হ্যাঁ মানে 32 কে 16 দ্বারা ভাগ করলে 16 দোকানে 32, তার মানে 2 অবশিষ্ট থাকে 0। তার মানে এখন 2 কে আবার 16 দ্বারা ভাগ করলে কিছুই যায় না, সো 2 অবশিষ্ট, তার মানে 20। আমরা জানি রিভার্স অর্ডারে লিখতে হয়, তার মানে হচ্ছে 20। তো এটা যদি তুমি এইভাবে লিখে দাও, এটা ভেক্টর অ্যাড্রেস হচ্ছে 20। আর যদি রেঞ্জ লিখতে চাও, 20 থেকে কত হবে? 27। 20 থেকে 27 হচ্ছে। ঠিক আছে, এইভাবে তুমি হিসাব করে লিখতে পারো। আচ্ছা আরেকটা আমাকে বলো, এরপর আমি এটা ছেড়ে দিচ্ছি। এটা কত হবে বলো? RST6 এটার ভেক্টর অ্যাড্রেস কত হবে? আর এটা 6 স্টার 48 48 16 দ্বারা ভাগ করলে 30 হবে। 3 ভেরি গুড, ভেরি গুড। 30 30
0037 ভেরি গুড। কত মজা ইন্টারেস্টিং। হঠাৎ করে বইয়ের মধ্যে এটা দেখলে তোমাদের মতো মাথা ঘুরায় যেত যে কি না কি। আসলে দেখো ব্যাপারটা একটু জাস্ট পড়ার ব্যাপার, সবকিছু কিন্তু সুন্দরভাবে লিখে দেওয়া আছে, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, আর এইটা কত হচ্ছে দেখো তো। আর সেটা আরেকটা কি, যে তোমরা যদি মাল্টিপ্লাই করে তো করতেই পারো, মাল্টিপ্লাই করে তো করতেই পারো, সেটা একটা ক্লু। তোমাকে আরেকটা ক্লু আমি শিখিয়ে দিচ্ছি, জাস্ট এর সাথে তুমি কত 8 যোগ করবা। তার মানে দেখো শুরুটা তো বুঝতেই পারছো 3 8 হবে, কারণ 3 7 এর পরে 3 8 হচ্ছে। 3 8 এর সাথে যদি তুমি 8 নাও, মানে 3 এর সাথে 7 যোগ করো, কারণ 3 তো নিজে একটা আছে, 3 8 তো নিজে একটা, তাই না? তা কত হবে বলো তো? 0045 40 কত বললা? 45 স্যার। 45, কিন্তু আসলে 45 তো ওইভাবে তোমার লেখা যাবে না, কারণ আমি কাকতালীয় ভাবে সবগুলো লিখেছি। তোমার এটা তো হেক্সা নাম্বার, তার মানে দেখো 8 এর পর কত হচ্ছে, 8 থেকে গণনা শুরু করো প্লিজ। আমার সাথে সবাই আঙ্গুলে গোনা 8 থেকে। 8 9, তারপরে এ বলতে হবে, এ, তখন তার 10 বলা যাবে না। 8 9 এ বি সি ডি ই এফ। খেয়াল করেছো? জি স্যার। এফ হবে, এফ এ এসে থামতেছে। তারপরে যদি এটা তোমার এফ হয়ে যায়, তার মানে হচ্ছে তোমার কত হচ্ছে 3 এফ। ঠিক আছে, 3f রেঞ্জ যদি লিখতে চাও, আর রেঞ্জ না লিখে যদি তুমি এভাবে লিখো, দ্যাটস ফাইন, নো প্রবলেম। কি হয়েছে সবার? জি স্যার। মাঝখানে ঠিক আছে, আরেকটা করো, তাহলে একটু কনফিডেন্স আসবে। এইটা আমাকে বলো, এটার হেক্স কোডটা আগে বলো। এটা হেক্স কোডটা কত হবে? এটা হেক্স কোড হচ্ছে 8 4 12, 12 মানে হচ্ছে তোমার সি, পরেরটা হচ্ছে কত, এফ। মিলেছে? সিএফ কি মিলেছে তো সবার? আর কত হবে না? সিএফ। আর এটা কত হবে এটা বলো? এটা হচ্ছে তোমার 13, 13 মানে হচ্ছে তোমার ডি, ডি 7। ঠিক আছে, আমরা দেখো খুব সহজে মিলে গেছে। সি 7 সিএফ, ডি 7 ডিএফ, ই 7 ইএফ, এফ 7 এফএফ। দেখো এরকম একটা সিকোয়েন্স মিলবে। আচ্ছা, এই ডি 7 এর আমার লোকেশনটা বলো। লোকেশনটা কত হবে? কত আছে? 2, 8 দুগুণে 16, 16 কে ভাগ করলে কত হচ্ছে? 1। তাহলে 0 0 1 0 থেকে আসবে তোমার 0 0 1 7। ঠিক আছে, বাস আর লিখলাম না, বাকিটা তোমরা এভাবে ফিল আপ করে নিও। সো এটা জাস্ট লোকেশন বলে প্রথমটা বলবা, আর যদি পুরো রেঞ্জটা বলতে বলে জাস্ট শুরু থেকে মানে 8, শুরু থেকে শেষ পর্যন্ত 8 হবে। 0 থেকে 7 মানে 8, 10 থেকে 17 মানে 8, 20 থেকে 27 মানে 8। ঠিক আছে, মাঝখানটা যদি বলতে চাও, মাঝখানটা কত হবে এটা বলো। মাঝখানটা কত হবে? 18 থেকে কত হবে? 0 1f না? কথা বলছো না কেন? কথা বলতে হবে তো। 1f। ঠিক আছে, বাস এইভাবে তুমি এই পুরোটা কমপ্লিট করবা। আচ্ছা, এইটা কমপ্লিট হলে আমার প্রায় সময় শেষের দিকে চলে আসে, আরেকটু আমার বাকি আছে। আমি কি সফটওয়্যারটা দেখালাম, এটা তো সব তোমাদের ইয়েতে চলে যাবে, তাই না? যেহেতু আমি একটা সাইটও তৈরি করে দিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এটা তোমার ভিডিও লেকচারে যেহেতু পেয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। আমাদের এখন আসতেছে কি হার্ডওয়্যারটা। হার্ডওয়্যারটার আমরা কি কি শিখেছি? হার্ডওয়্যারটা বলো কি কি ছিল, মনে আছে হার্ডওয়্যারটা? স্যার এটা একটু স্যার এই যে লাস্টেরটা স্যার বুঝি নাই স্যার, ওই যে 3f টা হলে কিভাবে স্যার? একটু 3f টা বুঝো নাই? না স্যার, 3f টা হলে কিভাবে স্যার? আচ্ছা, 3 8 টা বুঝতে পেরেছো তো, নাকি তাও বুঝো নাই? হ্যাঁ 3 8 টা বুঝতে পারছি স্যার। 3 8 টা কত আসছে তোমার? 8 দ্বারা 7 দ্বারা 56, 56 কে তুমি 16 দ্বারা ভাগ করে ওইভাবে হেক্সাতে নিয়ে যাও, দেখো 3 8 পাচ্ছো। তার মানে 3 তারপরে 8 থাকে। হ্যাঁ 3 8 পেয়েছো, এটা বুঝতে পেরেছো তো? এখন 3 8 থেকে কনজিকিউটিভ আরো 7টা, মানে ইনক্লুডিং 3 8 তোমার টোটাল 8টা হবে। তো হিসাব করো, 3 8 3 9 3 a, কারণ 10 তো আর বলতে পারবো না, এটা এ হয়ে যাবে, তাই না? হেক্সাতে এ বি সি আছে না? তো 3 8 3 9 3 a 3 b 3 c 3 d 3 e। তার মানে স্যার 3 থাকবে, তারপর 8 এর সাথে যে 7 যোগ করলাম এই এর জন্য f। এক্স্যাক্টলি, আর কিছু না। 15 মানে কত? 15 মানে f স্যার, x এর ঠিক আছে। আচ্ছা, আমরা একেবারে শেষে চলে আসছি এখন আমাদের। আচ্ছা, আমি এইখানে আমি আর এটা ডিলিটও করছি না, আমি এই পেজে যেহেতু এখানে মাত্র কয়েকটা বাকি আছে, আমি এখানে তো সফটওয়্যার লিখলাম, আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্ট মাত্র আমাদের কয়েকটা আছে, আমি জাস্ট একটা একটা করে বলছি, তোমরা আমাকে হেল্প করবা, আমি আর কিছুই করব না। ট্র্যাপ যেটা, এটা ছিল হাইয়েস্ট প্রায়োরিটি, এটা আরেকটা নাম ছিল কত? আরএসটি 4.5। ঠিক আছে, আরএসটি 4.5। তাহলে এইটা তোমার কি হবে বলো? ভেক্টর অ্যাড্রেসটা কি হবে? এটা খেয়াল করেছো? এটা কিন্তু এই দুইটার মাঝখানে চলে আসছে, এই দুইটার মাঝখানে আসছে। খেয়াল করেছো? এই দুইটার মাঝখানে আসছে, তাই না? একটা
ওখানে ছিল 4 এখানে ছিল 5 কিন্তু এখন আমি বলছি 4.5 এটার নামটা হচ্ছে 4.5 আর হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট এটা হচ্ছে বাইরের এক্সটার্নাল ডিভাইস থেকে আসবে এখন এটার ভেক্টর অ্যাড্রেসটা কত হবে তুমি তো বলতে পারো হার্ডওয়্যার তো বাইরে থেকে আসছে এটা তো ভেক্টর নন ভেক্টরের মধ্যে পড়লে এটা ইয়ে থেকে আসবে কিনা না কিন্তু কথা হচ্ছে এটা আমরা এই পর্যন্ত আমরা জাস্ট ইন্টারাপ্ট রিকোয়েস্ট যেটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে নন ভেক্টর কিন্তু এছাড়া যে বাকিগুলি আছে ট্র্যাপ RST 7.5 6.5 5.5 মানে 4.5 থেকে 7.5 এগুলোকে আমরা বলবো হচ্ছে নন ভেক্টর সরি এগুলোকে আমরা বলবো ভেক্টর তার মানে এই ভেক্টর অ্যাড্রেসগুলো আমরা জানি না কোনটা ওই যে একটু আগে আমার সাথে শেয়ার করতেছিল কে যেন INTR ইন্টারাপ্ট এটা হচ্ছে শুধুমাত্র নন ভেক্টর যেটা আমরা আগে থেকে জানি না তাহলে এটার ভেক্টর অ্যাড্রেসটা কত হবে বলো আমাকে কেউ একজন বলো বলছে না 4.5 কে তুমি 8 দ্বারা মাল্টিপ্লাই করো কত আসছে 4.5 কে 8 দ্বারা মাল্টিপ্লাই করে আসছে আমি যদি ভুল না হয় 36 আসে জি স্যার 36 আসে 36 কে এখন তুমি আবার 16 দ্বারা ভাগ করে দেখো 16 দুগুণে 32 4 থেকে অবশিষ্ট তার মানে 2 তার মানে এটা হচ্ছে 24 জি স্যার 24 হচ্ছে হেক্স অ্যাড্রেস আমি সরাসরি শুধু লিখে দিয়েছি 24 মানে সামনে তো চাইলে তুমি এরকম লিখতে পারো আমি এখানে সরি এখানে লিখে দিয়েছি 24 হেক্স ঠিক আছে 24 হেক্স এটা হচ্ছে RST 4.5 তা RST 5.5 6.5 এগুলো কত আসবে 5.5 হচ্ছে স্যার আচ্ছা যেগুলো অন্য একটা বলো RST আমি এত কিছু আর লিখতেছি না আমার প্রায় সময় শেষের দিকে এটা আমাকে জাস্ট আরেকটা বলে আমি শেষ করে দিচ্ছি RST 7.5 টা বলো 7.5 কত আসবে 57 আর 60 আসে না 60 হচ্ছে ডেসিমাল এখন এটাকে তুমি হেক্সাতে নিয়ে আসো হেক্সাতে নিয়ে আসলে 4 আমরা হেক্সাতে নিয়ে কত 16 48 হ্যাঁ 48 আর থেকে 12 অবশিষ্ট 12 মানে কি হেক্সাতে কত 12 মানে হচ্ছে 3C 12 মানে হচ্ছে তোমার C তার মানে হবে 3C মিলেছে আচ্ছা এখন দেখো এটার মধ্যে আমি আরেকটু তোমাকে দেখাচ্ছি ক্লুটা দেখাচ্ছি কিভাবে এভাবে তুমি বের করতে পারছো কিন্তু ক্লু আরেকটা মজার জিনিস কি ঘটেছে দেখো 4.5 টা কত ছিল 4. এটা কত আসছিল বলো তো এটা হচ্ছে তোমার ডি এটা E7 আচ্ছা হ্যাঁ এই যে এখান থেকে বোঝানো যায় ঠিক আছে এই দেখো এখানে কত আসছে এখানে রেঞ্জটা হচ্ছে তোমার 3.8 থেকে 3.8 থেকে 3F পর্যন্ত এটা কত হচ্ছে এটা হচ্ছে 7 তারপরে 7.5 হচ্ছে তোমার 3C মানে এর ঠিক মাঝামাঝি মানে কি বলবো তোমাকে 8 যদি হয় তাহলে 12 যেটা হচ্ছে 3C হেক্স অ্যাড্রেস 3C টা মিলছে তো 3C RF আমরা কোথাও কোনো ভুল করে নাই তো টেবিলটা যদি তুমি আরেকবার দেখো টেবিলের মধ্যে কোথাও ভুল আছে তার মানে রেঞ্জ বললে তুমি কত বলবো বলো রেঞ্জ বললে এটার রেঞ্জ বললে তুমি কিভাবে বলবা বলো তো হ্যাঁ কেন আটকে যাচ্ছ এই কি রকম না মাঝখানে রেঞ্জ স্যার হ্যাঁ এই যে 37 আর 3F আছে না এই দুইটার মাঝখানে স্যার না ওই দুটোর মাঝখানে তো আছে আমি বললাম হ্যাঁ এখানে যেমন এই দুটোর মাঝখানে হবে 6.5 এই দুটোর মাঝখানে হচ্ছে 7.5 সেটা ঠিক আছে তাই আমি বলছি 7.5 এর যদি রেঞ্জটা তোমার কাছে জানতে চাই তুমি লোকেশন বললে যে সিসি বললে ইউ উইল গেট ফুল মার্কস ঠিক আছে কোনো সমস্যা নাই যে 00 3C এখন আমি যদি বলবো এটা না বলে আমি এটা রেঞ্জটা তোমার কাছে জানতে চাইছি রেঞ্জ বলে তুমি কি বলবা রেঞ্জ কি 8টা বিটের হচ্ছে না রেঞ্জ 8টা বিটের কম 8টা বিট তাহলে রেঞ্জটা কত হবে বলো আমি তো রেঞ্জও তোমাকে জিজ্ঞেস করব রেঞ্জ হলে কত হবে বলো তো 3C এর সাথে 8 যোগ করলে কত হয় স্যার হ্যাঁ 3C এর সাথে 8 যোগ করব হ্যাঁ কত হয় বলো আমাকে তো বলতে হবে তাহলে স্যার 15 আর 8 হচ্ছে স্যার 3C DEF 012 DEF স্যার আগে স্যার 4 দিলেন 4 2 3 4 A B 3 আর 8 স্যার 11 স্যার তার মানে হচ্ছে 4 CDEF 4B স্যার হ্যাঁ তাহলে বলো আচ্ছা আমি লিখি দেখি কে ধরতে পারো 004B 4B D B স্যার B
ডি বলছো নাকি? না স্যার বি হবে স্যার, বি। বি, আচ্ছা আর তোমারটাও রং। আমি যদি বলি 0043, বি বললা কেন? এটাই হবে। এটাই তো হবে, কারণ সি এর সাথে তুমি সি কে ধরো, সি কে ধরে দেখো, আমার সাথে সব হিসেব করো, সি কে ধরে 8টা বিট হবে, সি ডি ই এফ। ও ঠিক আছে। এফ এর পরে কিন্তু শূন্যতে ঘুরে আসে এবং পরের বিটে 1 যোগ হয়। এফ এর পরে কত হবে? শূন্য হবে না এবং পরের বিটে 1 যোগ হবে না? জি স্যার। কথা বলছো না কেন? আমি যদি বলি 1f, হেক্সাডেসিমাল নাম্বার 1f, তারপরের নাম্বারটা কত হবে? 20। তুমি কি 10 বলবা? না স্যার। পরের 20 বলবা না। যেমন 19, 19 এর পর 20 হয় কেন? 9 0 হয়ে যায়, একের সাথে আরেক যোগ হয়ে 2 হয়। ঠিক এরকম 3c, তার মানে 3c থেকে শুরু করে 8টা, 3c 3d 3f, তারপর কিন্তু 40 থাকে, 3c 3d 3e 3f, দেন 40 41 42 43। তাহলে তো 43 আসে। তাহলে ইয়ে বললা কেন? 4b বললা কেন? রাজু কি 4b বলছিলা? স্যার 4b বলছি। ক্লিয়ার হয়েছে এখন কেন এটা 43? স্যার সি এর পরে স্যার তাহলে 8 যোগ করব না স্যার, তাহলে সি এর পরে কেন? সি সহ তো। সি সহ সি হচ্ছে 12 স্যার। সি হচ্ছে 12। হ্যাঁ 12, তার সাথে 8 যোগ স্যার, তার মানে হচ্ছে ডি 13, ডি হলো 13, 15 হচ্ছে স্যার আপনার হচ্ছে হলো এফ। তারপর 15 করে আর যেতে পারছো না। হ্যাঁ হিসাব করো তুমি, আমি তো বললাম তুমি আঙ্গুলে হিসাব করো না। 3c 3d 3e 3f, 3f এর পর কি বলবা? 0 40 বলতে হবে। 3f এর পর 40 না, 40 41 42 43, এই তো মিলে গেল। জি স্যার। হয়েছে? জি স্যার। হ্যাঁ স্যার। দ্যাটস ইট। তো এইভাবে পুরো টেবিলটা তোমার কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, কে কতটুকু বুঝতে পেরেছে আমি জানি না। কি ক্লাসটা কি ঠিক ছিল? জি স্যার। জি স্যার। বুঝো, মানে আমি তো নিজে পড়া থেকে মনে হলো যে একটা ক্লাসের উপর আমি পুরো ফার্স্ট সিডি সেকেন্ড সিডি নিয়ে নিতে পারবো। এত কিছু এর মধ্যে থেকে জিজ্ঞেস করা আছে, বোঝানোর আছে। যারা পার্টিসিপেট করছো ক্লাসে তাদের নিয়ে আমার খুব একটা চিন্তা নাই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা বুঝতে পেরেছো। তো যারা একেবারে চুপচাপ ছিল তারা যেন এতগুলি 0 আর 1 দেখে মনে হয় তোমাদের মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু দেখো একটু অনেস্টলি চিন্তা করে দেখো, যদি সত্যি বুঝো ব্যাপারটা কত সহজ। হঠাৎ করে বই উল্টেলে, বই না পড়লে, হঠাৎ করে টেবিল দেখলে তোমরা দেখবে স্কিপ করে দেবে, না এত বড় টেবিল আমি দেখবো না, পড়বো না। কিন্তু দেখো প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে। জি স্যার। ঠিক আছে তো? এর মধ্যে গত ক্লাসে আমি মোর দেন 40 না কত পেয়েছিলাম। মনোয়ার সাদাফ, আবার তোমাকে দেখলাম আজকে অনেক দিন পর। মনোয়ার সাদাফ, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। কি বুঝতে পারছো ক্লাসে কিছু? জি স্যার, মোটামুটি স্যার। মোটামুটি বলে কোনো কথা নাই, আইদার ইয়েস অর নো। ইয়েস স্যার। বারবার এক কথা বলি, তোমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, মোটামুটি চললে এইরকম কোনো কথাই হতে পারে না, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা হবে। ক্লাস বুঝতে পেরেছো অথবা বুঝতে পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। অ্যারিস্টো, অ্যারিস্টো এটা কে? এই আইডিটা কার? অ্যারিস্টো, ক্যান ইউ হিয়ার মি? স্যার আমার। তুমি এটা কে? জি স্যার। আমি বললাম তুমি কে? স্যার আমি আশুরা খাতুন। হ্যাঁ স্যার আমি আশুরা খাতুন। তোমার আইডি কত? তোমার নাম কি? তোমার নাম কি অ্যারিস্টো? এই যে তুমি ক্লাসগুলি করতেছো, আমার মনে হয় গত না ক্লাসে স্যার আমি ওইটা স্যার আমি তো বারবার বলছি তুমি কিন্তু প্রত্যেকটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছ, প্রত্যেকটা ক্লাসে অ্যাবসেন্ট হচ্ছ, কারণ আমার কাছে আসে হচ্ছে নাম আর আইডি। তুমি অ্যারিস্টো দিচ্ছ, আমি অ্যারিস্টো খুঁজে পাবো কোথায়? স্যার আমি ওখানে নাম আর আইডিটা শেয়ার করতে পারছি না স্যার, আমি ওখানে নাম আর আইডিটা শেয়ার করতে পারছি। কেউ একজন ওকে হেল্প করতে এই ব্যাপারটাতে, নাম আইডি কিভাবে চেঞ্জ করতে হয়? জুমের সেটিং থেকে করে যাচ্ছে এটা। এটা তো আমি চাইলে এখন স্যার আমি জুম অ্যাপ ডাউনলোড করে নাই। তোমার আইডিটা কত? তোমার এরিস্টো তোমার আইডি কত বলো তো? গেলে তুমি তোমার নাম। আচ্ছা এরিস্টো তোমার আইডি বলো। 18 স্যার 089 আবার বলো প্রথম থেকে। 089 আমি কিচ্ছু শুনতেছি না, আবার বলো প্রথম থেকে। 1 স্যার 1830083 তারপর 002 আচ্ছা এখন কি তোমার আসছে? আইডিটা আসছে? দেখো তো তাকে। 183002008 দেখতে পাচ্ছি না। তুমি দেখতে, অন্যরা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা তা আমি এখন চেঞ্জ করে দিলাম, কিন্তু টেম্পোরারি হলো। তোমার কিন্তু পরবর্তীতে যে কোনো ক্লাসে তোমার নাম আইডি দিয়ে ঢুকতে হবে। বারবার বলে আইডি হচ্ছে ফিক্স,
জি স্যার আমার এই প্রবলেমটাই হচ্ছে, আমি এটা ঠিক করতে পারছি না। চুপচাপ বসে থাকলে হবে? আজকে আমি না বললে তো তুমি কথাই বলতে না, আমি তো এটা বলতেছি। তুমি হচ্ছে ইউটিউবে সার্চ করে একটু দেখে নিও। ওখানে অ্যাপসে করতে হবে তো, কিন্তু আমি অ্যাপসটা আমার ল্যাপটপে ডাউনলোড করতে পারছি না, কোনো প্রবলেম দেখা যাচ্ছে। এগুলো তো খুবই সহজ, ঢুকার আগে তোমার রিনেম করার সুযোগ দে, তখন তুমি এটা রিনেম করে নিতে পারো। এই যে এতগুলি ক্লাস করেছে, আগের ক্লাসে আমি তোমাকে দেখেছি, কিন্তু আমি সবগুলোতে তুমি অ্যাবসেন্ট হয়ে যাবা, কারণ আমার তো এটা সফটওয়্যার জেনারেট করে দেয়, আমি তো নিজে থেকে কোনো কিছু করি না, শুধু শুধু এগুলো তো তুমি অ্যাবসেন্ট হয়ে আছো। আমি শুরুতে বারবার বলেছি না এক্স ওয়াই জেড এবিসি এরকম কেউ নাম দিবা না, কারণ এগুলোতে কোনো মানে পার্টিসিপেশন ধরাই হয় না, এগুলোকে অ্যাবসেন্ট দেখানো হয়। বাকি সবার যারা নাম আইডি আছে তারা প্রেজেন্ট পাবা। ওকে? শুভব্রত বিশ্বাস, শুভব্রত বিশ্বাস, यस স্যার। বুঝতে পারছো কখনো তো ক্লাসে কথাই শুনি না। এনিওয়ে, তাহলে আর কার কোনো কিছু কোয়েরি? স্যার আমার একটা কোয়েরি আছে স্যার। হ্যাঁ বলো। সেটা হচ্ছে স্যার আমাকে কোর্স অফার করছিল মাইক্রোপ্রসেসর এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর এটার হচ্ছে কোর্স আইডি হচ্ছে CSE 309। আর স্যার আসাদ তোমাকে বলছি, ঠিক আছে আর বড় লাগবে না, বুঝতে পেরেছি। সেটা হচ্ছে তোমাদের জানো তো সিলেবাস অনেকবার চেঞ্জ হয়েছে তাই না? তোমরা 171 এর সিলেবাস পেয়েছো, এরপর 181 এর সিলেবাস হয়েছে, 201 এর সিলেবাস হয়েছে, ঠিক আছে? এখন এই কোর্সটা অফার করা হচ্ছে তোমাদের জেনুইন বেস যেটা, সেটা হচ্ছে 183, তার মানে তাদেরকে অফার করা হয়েছে ওই সিলেবাসে। তুমি তোমার ট্রান্সক্রিপ্টে পাবা ঠিকই মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ 309 নামে, তোমার এটা অর্ডার কোনো কারণ নাই। কিন্তু এই যে মামুনদের ব্যাচ যারা, তারা পাবে হচ্ছে মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার্স নামে, ঠিক আছে? তাদের ট্রান্সক্রিপ্টে এই কথাটা থাকবে। এটা শুধুমাত্র কোড বা নামের জাস্ট চেঞ্জ, কিন্তু কন্টেন্টস এর 99% সেম। এই জন্য তোমাদেরকে মার্চ করে এই দু একজন বা যে কয়জন আছো ভার্চুয়াল সেকশনে, অন্য সেকশন, তাদেরকে মার্চ করে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, ডিড ইউ গেট মাই কোশ্চেন অ্যানসার? আমার স্যার কোশ্চেনটা ছিল স্যার, মানে আমাদের ল্যাবে ছিল 1.5 ক্রেডিট, আর এই ল্যাবেই দেখছি সেটা হচ্ছে তো বললাম, 1 এটা ক্রেডিট ল্যাবের আছে। টিচারের সাথে কথা বলে, তো আর তাদের আমাদের সমস্যা না, আমি বুঝতে পেরেছি তোমার কথা। তুমি এই কোর্সটা করবে একসাথে, কিন্তু তুমি তোমার ট্রান্সক্রিপ্টে 1.5 ক্রেডিট দেখবা, আর যারা পরে মানে মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার ল্যাব করবে তারা তাদের ট্রান্সক্রিপ্টে 1 ক্রেডিট পাবে, কিন্তু কাজ এগুলো তোমার সব সেম। কারণ এগুলো সিলেবাসে এত সিলি চেঞ্জ, যার ফলে এটার জন্য আলাদাভাবে ইয়ে করার দরকার নেই। আর তোমরা মাত্র 2-1 জন, যার ফলে এটা তো নতুন করে আসবে না, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। খেয়াল রাখবা যে তুমি যখন ট্রান্সক্রিপ্ট পাও, তুমি যখন রেজাল্টটা পাও, রেজাল্ট শিটের মধ্যে তোমারটা ঠিক মতো আসছে কিনা, তুমি 1.5 ক্রেডিট করেছো 1.5 ক্রেডিট শো করছে কিনা, তুমি 1 ক্রেডিট করেছো তোমারটা 1 ক্রেডিট শো করছে কিনা, ওখানে সমস্যা হলে দেন তুমি যোগাযোগ করো, আদারওয়াইজ। জি স্যার বুঝতে পারছি। ওকে, সো থ্যাংক ইউ। আমার একটা ক্লাসের সময় হয়ে গেল, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি এই পর্যন্তই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আসবার আগে অবশ্যই আইডি কালেক্ট করে নিবা প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে? ওকে, আমি ক্লাসে আগে আমার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস আ লট।